লিখেন সাংবাদিক সাহেব, আমি বিহারি। পাটনা জেলায় খেতি ছিল আমাদের। আব্বাজান রেলের গুমটি গার্ড, স্বামীও রেলে লাইনম্যান। আমাদের চমনপুরে পতাকা নতুন হলো। যখন এলাম প্রথম পাকিস্তান, মালগাড়িতে দিন গুজরান। আজও কানে বাজে শান্টিং ইঞ্জিন। এ কলোনি ও কলোনি কেটে গেল জিন্দগির দিন। लगता नहीं है दिल मेरा उजड़े दयार में, किसकी बनी है आलम न पायदार में। लगता সালে বিহারে ঘটেছিল ভারতবর্ষের অন্যতম ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। পাকিস্তান হবে ভারতবর্ষের সকল মুসলমানদের আশ্রয়স্থল। মুসলিম লীগ প্রধান জিন্নার এই ঘোষণায় বিশ্বাস করে এই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা থেকে পালিয়ে বিহারের বেশ কয়েক লক্ষ উর্দুভাষী মুসলমান তৎকালীন পূর্ব পাকিস্তানে আজকের বাংলাদেশে এসেছিল। তবে শুধু বিহার নয়, তারা এসেছিল কলকাতা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি সুদূর দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ থেকে। আমি তো ছোটকাল দিয়ে আইসি ইন্ডিয়াতে। ছোটকালে ছোটকালে ইন্ডিয়া দিয়ে আইসি, কিছু একটু একটু মনে আছে। আর এই যে সময় হিন্দুস্তান পাকিস্তান রাইট লাগছে, আমরা যাইতেছি মালগাড়ির ভিতরে হাঁড়ি পাতিল একটু খাবার দাওয়া করতো। যখন থামাইতো ওখানে খাওয়া দাওয়া রান্দাবাড়ি করতো, আবার খাইতাম, আবার গাড়ি নিয়ে যাইতো, জায়গা থামাইতো। আমার নানা আব্বা কইছে কি আমরা পাকিস্তানে যাইতেছি, আর এই দেশে আমরা থাকুন। আপনার বাবা কোথায় কাজ করতো? বাবা খেতে গৃহস্থী করতো। বিহারের কোথায় ছিল আপনাদের দেশ? ওই পাটনা, যে ওখান দিয়ে আইসি পার্বতীপুর। হ্যাঁ, সাইদপুর আছে না, পার্বতীপুর, ওখানে থাকছি কয়দিন, থাকে আবার সান্তাহাট আইছি। নানা চাকরি করতো, বাবা চাকরি করতো, রেলের চাকরি। ভারত থেকে আগত এই মুসলিম জনগোষ্ঠী ছিল বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। বিহার ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এলেও বাঙালিদের কাছে এদের সবারই পরিচিতি ছিল বিহারি হিসেবে। তারা পাটকলের কাজ ও ছোট বড় বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল। তবে তারা বেশিরভাগই কাজ করেছে মূলত রেলওয়ে বিভাগে এবং বাস করত বিভিন্ন রেলওয়ে স্টেশন ও জংশনগুলিতে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে, খুলনা, চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরে এবং সৈয়দপুর, সান্তাহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে জংশনে বিহারীদের জন্য গড়ে তোলা হয় আলাদা কলোনি। শুরু থেকেই এই উর্দুভাষীরা
পূর্ব বাংলার মূল জনগোষ্ঠী বাঙালিদের থেকে কিছুটা বিচ্ছিন্ন থেকেছে এবং বেশি নৈকট্য বোধ করেছে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারও ব্যবসা বাণিজ্য এবং চাকুরির ক্ষেত্রে এদেরকে কিছু বাড়তি সুবিধা দিত। ফলে বাঙালিরাও উর্দুভাষী এই অবাঙালি সম্প্রদায়কে পাকিস্তানের সমার্থক হিসেবে দেখতে শুরু করে। বিহার তো আপনার সব থেকে ব্যাকওয়ার্ড প্রভিন্স ছিল ইন্ডিয়াতে, আর ওখানে মুসলমানরা তারা আরো ব্যাকওয়ার্ড হিন্দুদের থেকে। ওদেরকে এক্সপ্লয়েট করার জন্য একটাই টুল ছিল রিলিজিয়ন, যেহেতু তারা লেখাপড়া বেশি করে নেই। তো এই কমিউনিটি যে মাইগ্রেট করে এখানে আসলো উইদাউট লিডার, আর তারপরে ওই এক্সপ্লয়টেশন ছিল আর্মিদের, ওয়েস্ট পাকিস্তান রুলিং ক্লাসদেরকে তোমরা এইভাবে এটা করো, আইসোলেট থাকো, তোমরা নিজে করো। ওদের একটা উদ্দেশ্য ছিল কি এই কমিউনিটিকে তারা সবসময় পলিটিক্যালি এক্সপ্লয়টেশন মধ্যে রাখবে, মেন স্ট্রিম থেকে একবারে আলাদা করে। মোহাম্মদপুর, মিরপুর যে কলোনিগুলো ডেভেলপ হলো ফর দি রিফিউজিজ, ইট ওয়াজ অ্যালটেড টু রিফিউজিজ কমিউনিটি। এই আইসোলেশনটা ওই সময় ছিল, অ্যান্ড স্বাধীনের পরেও তারা ক্যাম্পে যখন চলে গেল তারা আবার আইসোলেটেড থাকলো, মেন স্ট্রিমের সঙ্গে তারা আসতে পারলো না। আপনি দেখেন পাকিস্তান কিভাবে আমাদেরকে ইউজ করছে। একটা টাউনের মধ্যে দুইটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কেমনে। তো আমরা তো সব উর্দুতে কথা বলি, প্রয়োজনই পড়তে দেয় নেই যে আমাকে বাংলা লিখতেও হবে। যখনই উর্দু বলি তখন উর্দু কালচারকেও আমরা আগাই নেই। আপনি মিরপুর মোহাম্মদপুরে আসলে বাইরের থেকে মনে হতো আমি অন্য এক দেশে আসছি। পাকিস্তানের গোটা সময়কালটাতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনগ্রসর এই জনগোষ্ঠীর একাংশকে পাকিস্তানি শাসক শ্রেণী নানা সাম্প্রদায়িক দাঙ্গায় এবং এদেশের মানুষের নানা গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনসমূহের বিরুদ্ধে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সুযোগ নিয়েছে। অবশ্য বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলনটা ছিল মূলত ভাষাভিত্তিক, ফলে উর্দু ভাষাভাষীদের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগও তেমন ছিল না। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে সৈয়দপুর, চট্টগ্রাম, খুলনা যেসব অঞ্চলে উর্দুভাষীরা শক্তিশালী ও সংখ্যায় ব্যাপক ছিল, সেসব জায়গায় মার্চ মাসের শুরু থেকে বাঙালি ও বিহারীদের মধ্যে ছোট বড় নানা সংঘাত শুরু হয়ে যায়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী বাঙালি নেতৃত্বকে ক্ষমতা থেকে বঞ্চিত রাখার লক্ষ্যে 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে অপারেশন সার্চলাইট নামে সংগঠিতভাবে বাঙালিদেরকে হত্যা করা শুরু করে। শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গণহত্যা। সরাসরি রাষ্ট্রীয় উদ্যোগে 9 মাস ধরে পাকিস্তানের সামরিক জান্তা যেভাবে নিজ দেশের নাগরিক বাঙালিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার নৃশংসতায় গণহত্যার সংজ্ঞাকেও ছাড়িয়ে যায়। মোহাম্মদপুর, মিরপুর, পুরনো ঢাকা ও সৈয়দপুর সহ দেশের অন্যান্য অঞ্চলের বিহারীদের একাংশকে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের হত্যা নির্যাতনে সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করে। 25শে মার্চ রাত্রে থেকে আর নিচে নামিনি আমরা। অনেক আশেপাশে বাঙালি যারা ছিল, বস্তি ছিল, সবাই সেখানে ঠাঁই নিয়েছে 4 তলা বাড়িটার মধ্যে। 1 তলায়, কেউ 2 তলায়। ওরা ভয়ে ভেবেছে যে সলিমুল্লাহ সাহেব বাড়িতে থাকলে আমাদের কিছু হবে না। জানলার কাচ দিয়ে খালি বোম, গুলি, সবকিছু এগুলো, এই জানলা মনে করুন যে শুরু হয়ে গেছে গুলি, মেশিন গানে গুলি চলছে তখন। মানে হয়েছে কি, অবাঙালিদেরকে পাকিস্তানি আর্মিরা ওদেরকে পুরো রসদটা দিয়ে যাচ্ছে, একটু পর পর আসছে, আর ওদের গাড়ি থেকে ওরা মেশিন গানে গুলি ছুটছে। আর ভাই বোন আমরা 10 জন, তো 10 জন এখানে শুয়ে ছোট ছোট, আমরা ধোঁয়ার গন্ধ পাচ্ছি, শুধু ভাবছি বোম টোম পড়েছে বা কোনো কিছু। আসলে ওরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কিভাবে নেমে গেলাম নিচে, দোতলা অব্দি গেলাম মনে আছে আমার। সবাই দোতলা থেকে ঝাঁপ দিল পাশে বাড়িতে। ওখানে আমি একটা বাথরুমে গাছ শুনলাম, গিয়ে দেখি ওখানে আব্বা বাথরুমে, আব্বা, আম্মা আর আমি। লোকটা আমার সামনে আসলো, আমার সামনে বড় একটা ছুরি খুললো, আব্বাকে পিছন দিক থেকে খুব জোরে মারলো, এখানে ঘাড়ের মধ্যে মনে আছে, মেরে তুলে ফেললো। বেশ অনেক ডিপ হয়ে লাগলো, তোলার পরে ছুরিটা আমার দিকে তাকালো, বন্ধ করলো, আমাকে ক্রস করে চলে গেল। আর আমি ভাবলাম কি, আমার ছোট্ট হাতে আমি বাবার পিঠটা কি ধরলাম, কল 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 করে রক্ত বেরোচ্ছে, আর গরম রক্ত, সমস্ত আমার হাত ভিজে এখান থেকে আমার এই পর্যন্ত চলে এলো। এর মধ্যে আরো 7-8 জন লোক দেখলাম বল্লম সোটা নিয়ে আসতে লাগলো। তখন দেখি না, আমি ছুটে পাশের বাড়িতে গেলাম, একটা বাঙালি বাড়ি, টিন শেডের একটা বাড়ি।
ও বাড়ি থেকে আমি প্রথম কি দেখলাম জানেন কি, মানে এখন ভাবি মাঝে মাঝে অনেকগুলো মানুষ, ওই যে হিন্দুদের যখন দুর্গা প্রতিমা বানায় তার আগে ওই যে খড়কুটো দিয়ে একটা স্ট্রাকচার বানায় না, অনেকগুলো অমন মূর্তি মতো পড়ে আছে, আসলে ওগুলো মানুষ। এর মধ্যে আমার আরেক চাচা ছিলেন, চাচা করে আমার ছোট দুটো বোন ছিল, দুটো বোনকে একদম 6 মাস বয়সী ওদেরকে ছুঁড়ে ফেলে দিল আর একটা বল্লম দিয়ে তাকে বুকের মধ্যে মারলো, মারার পরে গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে পুরো মহৎপুর চেঁচিয়ে বেড়ালো, বুঝলেন, যতক্ষণ না সে মারা গেছে। তারপরে আপনি কি করে বাঁচলেন বাকি সময়টা? আপনি মোহাম্মদপুরে ছিলেন? মোহাম্মদপুরে ছিলাম না, বাকি সময়টা আমরা এক বাড়িতে, এক নন বেঙ্গলি বাড়িতে, বাবার সাথে পরিচয় ছিল ভদ্রলোকের, উনি আমাকে রাস্তা থেকে বলতে গেলে তুলে নিয়ে তার বাসায় নিয়ে গেলেন। উনি একটা জিপ গাড়ি করে আমাদের সব ভাই বোনগুলোকে, আমরা মোট 8 জন, তখন শঙ্কর, যে মধুবাজার শঙ্কর, এই পর্যন্ত পৌঁছে দিয়ে বললো তোমাদেরকে এই পর্যন্ত নামিয়ে দিলাম, আর পারলাম না বলে উনি চলে গেলেন। ভাবি মানুষ ভালো মন্দ আছে, কিন্তু তারপরেও বলি যে আসলে কেন এমনটা হয়, এমনটা কি না হলে হতো না, এমনটা কি না হলে হতো না। পাকিস্তান সেনাবাহিনী যখন ঢাকা থেকে ক্রমশ জেলা শহর ও গ্রামাঞ্চলের দিকে গেছে, তখন তারা চালিয়ে গেছে হত্যা ও ধ্বংসের এক নৃশংস তাণ্ডব লীলা। এর অনিবার্য ফলশ্রুতিতে পাকিস্তানের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় অবাঙালিরা ক্রুদ্ধ বাঙালিদের আক্রমণের শিকার হয়। এক রাষ্ট্রশক্তি ভেঙে গেছে, তখনও গড়ে ওঠেনি আরেকটি রাষ্ট্রশক্তি। গৃহযুদ্ধের মতো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বাঙালি বিহারি উভয় পক্ষেই ঘটে বেশ কিছু করুণ হত্যাকাণ্ড, যেমন দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, ময়মনসিংহ ও চট্টগ্রামে। চট্টগ্রামের জামিল আহমেদ বলেন, আমরা যারা ওখানে নন বেঙ্গলি ছিলাম প্রায় 70-75 ফ্যামিলি, তা আমার ততটুকু বয়স হয়নি, দেখলাম যে আমার ফাদার মাদার বা ফ্যামিলি মেম্বার যারা, তারা ঘরের ভিতর সব আবদ্ধ, বাইরে হইতে চায় না ভয়ে। তো 26শে মার্চ 27শে মার্চ সবাই কি করলো, আমাদের একটা ক্লাব আছে এখানে, রিভার সাইড ক্লাব, সব ফ্যামিলি মেম্বার যে যা পারছে ঘরের জিনিসপত্র নিয়ে রিভার সাইড ক্লাবে যাই সবাই একত্রবদ্ধ হলো। তারপরের দিন 28শে মার্চ যখন জেন্টসদেরকে ওইখান থেকে নিয়ে যাওয়া শুরু করলো, তখন মহিলারা আপত্তি জানালো যে আমাদেরকে ছাড়ে আমাদের স্বামী বা আমাদের পরিবার প্রধান ফ্যামিলি মেম্বার যারা, তাদেরকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন? তো বললো যে না, কোনো অসুবিধা নাই, নিরাপত্তার খাতিরে আমরা নিয়ে যাচ্ছি, পরে যখন পরিস্থিতি ভালো হবে আবার আমরা রিটার্ন করে দেব। তারপর বড় ভাইয়ের মুখের শুনে কথা যে এই সেই কালুঘাট ব্রিজ, ওদেরকে ওখান থেকে হাঁটায় আনে এই কালুঘাট ব্রিজে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে ওই ডিচে ওখান থেকে 2 জনকে ডাকে আনে ঠিক উপরে, ওখানে উপরে আনে 2 জনকে ফায়ার করি মেরে ফেললো। বাকিদেরকে একটা বাস, খালি বাসে করে নদীর ওই পারে নিয়ে গেল। তারপর থেকে আজ পর্যন্ত আমরা জানি না যে আমার বাপ, দাদা, চাচা 3 জন ছিল এখানে, ওদের ভাগ্যে কি ঘটছে, কোথায় মারছে, আদৌ কি জীবিত আছেন, আজ পর্যন্ত আমরা বলতে পারিনি সেটা। 10ই এপ্রিল সন্ধ্যার সময় জানতে পারলাম যে আমার ওই ফ্যামিলি মেম্বার যারা ছিল প্লাস আরো যারা ওখানে ছিল 200 থেকে 250 জন, তাদেরকে ঠিক বাইরে হওয়ার সময় ওরা ব্রাশ ফায়ার করে সবাইকে শেষ করে দিয়েছে ক্লাবের ভিতরেই। আমার মা, আমার 3 বোন, 1 ভাই, আমার চাচির 2টা ছেলে, ভাবি ছিল, ভাবির একটা ছেলে, ঠিক ক্লাবের পাশে 2টা গর্ত করি, সে কবরটা এখনো আছে। তবে সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছিল সান্তাহার ও দিনাজপুরে। সান্তাহারে বেশ কয়েক হাজার বিহারি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়। यहाँ पर 15 दिन हम लोग रहे, बहुत मुसीबत में रहे और चारों तरफ से घिराव करे हुआ रहा। दिन भर देखता था सब लड़की और लड़का सब अच्छा, और रात को सबको लिया के एक तो माँ के गोद से छीन के, मर्द के पास से लिया के, सबसे छीन के लिया के यही तालाब में किनारे में ख़त्म कर के फेंक दिया। कुछ दिन में ऐसे करते सब आदमी को ख़त्म कर दी। थोड़ा कुछ बच गया रहा, बच जाने के बाद उसके बाद बोला कि तुम लोग को अब कुछ नहीं होगा, तुम लोग अपने अपने घर चले जाओ। 1 सप्ताह नहीं जाते ही शनिचर के जुमा को सब कोई पका के जरा सा खाएंगे, शनिचर के 11 बजे दिन में एकदम सब लेके तैयार, और सबको ले आकर उस तरफ एक ग्रीन सब तालाब है, वही तालाब को वहाँ जमा किया।
उससे आगे बढ़ने नहीं दिया। बस वहीं पर बांस से मार के गिरा के सबको खत्म। सब यही लड़ता रहे, यही रूम में तो रहे, यही रूम में 3 दिन हम लोग अपने वो घर में रहे। 4 दिन का दिन फिर हमला शुरू हो गया। उस दिन तो सनसनाहट एकदम बिल्कुल सब खत्म, एक ठो बच्चा भी नहीं बचा। जो लाश में 2-1 आदमी बचा रहा बस। সান্তাহারের হত্যাকাণ্ডের আরো এক সাক্ষী সেই সময়ের বালক রিয়াজ আহমেদ। আপনার নাম? জি রিয়াজ। তোমার নাম কি বাবু? মাহিজাবিন আক্তার ফ্যান্সি। ফ্যান্সি। জি। তো রিয়াজ দোকান কত দিনের? জি আমার দোকান 10 বছর হলো। আপনার বাবা কি করতেন? আমার বাবা রেলে চাকরি করতো। 71-এর সময় সবাইকে যুদ্ধ সময় সব কেটে মেরে ফেলে দিয়েছে সব। কোথায়? সান্তাহাটে চা বাগান, সান্তাহাট এলাকার নাম চা বাগান, স্টেশনের সাইডে জায়গার নাম। সেই জায়গা আমার চাচার বাড়ি ছিল। সেখানে আমরা বেড়াইতে আসি, গন্ডগোল সৃষ্টি হয় এই জায়গায়। রেল কোয়ার্টারে ছিল কিন্তু এটা আমি জানি। ওই জায়গায় ফাঁকা একটা জায়গা ছিল, ওই জায়গায় সবাইকে জমা করলো। করার পর কারো হাতে ভালা, কারো হাতে বিট, কারো হাতে রোড, এক ধার থেকে যেরকম ধান যেরকম পিটানো আরম্ভ করে সে সময় আরম্ভ করে ওই রকম যেভাবে সেভাবে। আমাকে আর কোনো জ্ঞান নাই। ওখানে আমার বংশ সব শেষ। লাশের নিচে দেখলাম মা বাবা সবাই ওই জায়গায় পড়েছিল। কোথায় মারছিল আপনাকে? এই দেখেন এই জায়গার মধ্যে আছে চিহ্নটা, ভালার কোপানোর চিহ্ন আছে 71-এর। জি। ছুরি দিয়ে মেরেছে? জি হ্যাঁ, ভালা ছিল না বাঁশের মধ্যে লাগানো থাকে। ও বললাম। হ্যাঁ। আপনার কয় ভাই বোন ছিলেন বলেন? আমি 1 ভাই 3 বোন ছিলাম। আপনার বোনদের বয়স কত ছিল? বোনদের বয়স মনে করেন সব প্রত্যেক বছর যে আমার বছর যেরকম 8 ছিল, তারপর একটা 7, তারপর একটা 5, তার একটা কোলে ছিল সে সময়। ওই 6 মাস 1 বছর হবে। সবাই মারা গেছে? জি আমার সব আমি নিজের চোখে দেখছি কি লাশের মধ্যে সব কয়েকটা লাশ পড়ানো ছিল। মাও আমার মাটিতে পড়ানো ছিল। হ্যাঁ, বুকের মধ্যে ভালার আঘাত ছিল। উঠালাম মা করে কে মা উঠ। তখন লোক বললো, যখন আরেকটা ছিল বলে চলো তোকে মেরে ফেলবে, চলো আমার বাড়ি চলো। ও আমাকে উঠে নিয়ে গেল। ওই সময় আমরা বাইর হয়, আমি তো ছোট সেই সময়, আমাকে ভাড়বঙ্গ করে বসায় নিয়ে যায় বাড়ি। লোকটা নিয়ে যাওয়ার পর বাঙালি ছিল? জি বাঙালি ছিল। ওই যে ঘাটা যে ছিল ঘাস শিবাজল বড়ি টড়ি ওই সময় লাগে দিয়া ঠিক করলো। ঠিক ওই অবস্থায় তারপরে মানে ওই নিজে ক্যাম্পে ছাড়ে দিল। সান্তাহারের এই অমানবিক হত্যাকাণ্ডটি চলেছিল 2 সপ্তাহ ধরে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা জিজ্ঞেস করি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আজমল হোসেনকে। চারিদিকে বাঙালিরা যখন ক্ষিপ্ত হলো, তখন বিহারিরা আমাদের কাছে সংগ্রাম পরিষদের কাছে সমস্ত অস্ত্র এবং গোলা বারুদ এবং মানুষ কাটার যে জিনিসপত্র সমস্ত তিনারা আমাদের কাছে সংগ্রাম পরিষদের কাছে স্যালেন্ডার করলেন। 2 দিন পরে লঙ্গরখান থেকে আমরা রুটি দিয়ে সান্তাহার স্টেশন, ওখানে বিহারি ছিল, হাফেজ বিহারির ওখানে ছিল, তখন আমরা তাদের খাদ্য সরবরাহ করলাম সংগ্রাম পরিষদ থেকে। তখন আমাদের কি যখন সারা সান্তাহারের আশপাশে বাঙালিরা যখন আমাদের উপর ক্ষিপ্ত হলো যে আপনারা যদি ওদের খাদ্য দেন আপনাদেরকে হত্যা করা হবে, তখন হুমকির মুখে আমরা তখন বাধ্য হয়ে আমরা তখন স্যালেন্ডার করলাম তাদের কাছে। 2 দিন পরে বিহারি কাটা এখানে স্টার্ট হয়ে গেল। এমন হলো যে আমরা আমাদের হাতে নাগালের বাইরে চলে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে আসছে, ঝাঁকে ঝাঁকে মানুষ। তখন তো কোনো নেতা নেই, তখন বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি, যেরকম গৃহযুদ্ধ হলে যে অ্যাবিলিটি আসে যায় সেরকমই এখানে ঘটে গেছে। দিনাজপুরে সব মিলে কতজন বিহারি পুরুষকে মারা হয়েছিল বলে ধারণা? বহুত মারা হয়েছে, 2-3 মারা হয়েছে। আমার ভাই মারা গেল, বোন মারা গেল, স্বামী সবকে মিটিংয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত মিটিং শেষ হয়নি। 36 বছর হয়ে গেছে, মিটিং শেষ হয়নি। মিটিং শেষ হইলে আইব। কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেল শুনলাম আমরা কি কাঞ্চন নদীতে নিয়ে গেছে। পরে উনি মারা যাওয়ার পরে আপনারা লাশ পেয়েছিলেন? না, লাশ পাইনি। আমার 2টা ভাই, বোনের 7 জন ছেলে মেয়ে, দুলা ভাই, শাশুড়ি, ননদ সব মারা গেছে, কারোর লাশ পাইনি। লাল লাগা দিয়ে এলএনজি দিয়ে ধরায় দিল, সব পড়ে গেল, মাটি দিয়ে দিল। যত বিহারি আছে সব বিহারি মানে বিধবা, 4-5টা বাঁচে গেল, মেয়েগুলা সব বিধবা। কেউ কারো স্বামী নেই, কারো ভাই।
ফাঁসি করা একদম শেষ। মাও বিধবা, বেটি বিধবা, বউ বিধবা। হ্যাঁ, আমার স্বামীকে মারলো 5 মাসের মেয়ে আমার, ওই যে মেয়ে। আমাদের ঘর থেকে তো আমাদের 5 জন মারা গেল। আমার স্বামীর 4 ভাই, আমার আব্বা, আমার শ্বশুর। এগুলা ইতিহাস নিবেন, এগুলা ইতিহাস। যে আমাদের সঙ্গে বসে খাইতো আমার বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, সেই আবার দুশ্মন হয়ে গেল। সৈয়দপুর ছিল মূলত বিহারি অধ্যুষিত শহর। উত্তরবঙ্গের এই রেলওয়ে জংশনটায় রয়েছে রেলওয়ের বিশাল কারখানা, ফলে বিহারিদেরও রয়েছে ব্যাপক সংখ্যায় উপস্থিতি। 1971 সালে সৈয়দপুরের বাঙালিরা বন্দী ও চরম অসহায় হয়ে পড়েছিল। 15ই এপ্রিল যেটা হলো যে আপনার এই সকাল 10:30টার দিকে হবে, তো বাড়ি দরজা ধাক্কাচ্ছে, মানে ওরা ভেঙে ফেলবে এরকম অবস্থা। তো আমার বাবা আপনার দরজা ধরে রেখেছে। এরপরে আমার যেটুকু খেয়াল আছে যে শাবল নিয়ে এসেছিল বোধহয় তারা, শাবল দিয়ে দরজার দুপাশে যে ইয়েটা হয়, কবজা থাকে, এই কবজার ইয়ে দিয়ে ভেঙে ফেলে দরজাটা। বাবাকে দেখে উর্দুতে যেগুলো মানে মুখে আনার মতো না এরকম অশ্রাব্য ভাষা গালাগাল করছিল। তারপরে ওরা ঠিক এই জায়গায় বাবাকে খুব বড়, আমার মনে আছে, এত বিশাল একটা ছুরি দিয়ে একদম এখান থেকে পুরোটা ঢুকিয়ে দেয়। তো মেজো ভাই বাবাকে এরকম জড়িয়ে ধরতে গেছে, তখন ওর পেছনে উপর্যুপুরি ছুরি মারে ওরা। ছুরি মারার পরে তখন ওরা এর মধ্যে আবার ওই যখন আমার মেজো ভাইকে এরকম ছুরি মারছে, তখন মা ওখান থেকে শব্দ করে বেরিয়ে আসছে, যে উর্দু বাংলাতে মিলিয়ে বলতেছে, আমার বাচ্চাদেরকে মেরো না, আমাকে মেরে ফেলো, আমার বাচ্চাদেরকে মেরো না। পরে আমার বড় ভাইয়ের কাছে আবার আমার ছোট বোনটা ছিল, ওর বয়স তখন 2.5 বছর। বোনকে আপনার ওরা আপনার মারবে বলে ছুরি দিয়ে ইয়ে করছে। তো একবার আমার ভাই তখন কোল বদল করছে, তো কোল বদল পরে ন্যাচারালি কোলের এপাশ থেকে যখন আসছে ওই ছুরিটা মিস হয়ে ওর থাই, মানে 2 থাই ওর একদম ঝাঁঝরা হয়ে যায়। এরপরে আমার সেজো ভাই তাকে টেনে বের করে নিয়ে আসে এবং ওকেও ছুরি মেরে ফেলে দেয়। তো অনেকে একসাথে এসেছিল। তারপরে এর মধ্যে আমার মাকে টানতে টানতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে আমি যতটুকু দেখেছি যে ওই নিচতলা থেকে দোতলায় ওঠার যে সিঁড়িটা আছে, ওই সিঁড়ির ওখানে ছিলেন, যে আমার মা চিৎকার করছিল ওই অবস্থায় মাকে, ওই অবস্থায় তারপরে মাকে আপনার শুনেছি যে জীবন্ত পুঁতে ফেলা হয়। পাকিস্তান সেনাবাহিনীর হত্যা ও ধ্বংসের এই রক্তস্রোতে প্রায় 30 লক্ষ মানুষ নিহত হয় এবং 1 কোটি মানুষ দেশ ত্যাগ করে প্রতিবেশী ভারতে যেয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। উভয় পক্ষে যেসব হত্যাকাণ্ড ঘটেছিল তার মধ্যে অন্যতম ন্যাক্কারজনক ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার 3 মাস পরেও 1972 সালের 10 মার্চে খুলনার খালিশপুরে বিহারিদের উপর চালানো নির্মম হত্যাকাণ্ডটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিহারি কলোনিগুলির নিরাপত্তা বিধান করছিল ভারতীয় সেনাবাহিনী, কিন্তু ভারতীয় বাহিনী প্রত্যাহারিত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডটি চালানো হয়। ঠিক কত উর্দুভাষী এসব হত্যাকাণ্ডে মারা গেছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন, তবে বিভিন্ন উৎস দাবি করে 1971-এ 70,000 থেকে 1 লক্ষ উর্দুভাষী নিহত হয়। এই চরম জাতিবিদ্বেষের পরিবেশেও ব্যতিক্রমী এক মুক্তিযোদ্ধা ছিলেন বগুড়ার উর্দুভাষী যুবক কাবুল আহমেদ। বাঙালির মুক্তি সংগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে 27 মার্চ কাবুল শহীদ হন। টিক্কা খান আসে এলান করলো যে আমি জমিন চাই, মাটি চাই, আমি মানুষ চাই না। এই শব্দ শুনে আমার ছেলে রাগে গেছে। আমার ছেলে শুনে আসে বললো যে अब्बा এটা তারা মাটি চাই रहा है, आदमी चाहते ना, कार ऊपर शासन करबे, काके लिए शासन करबे, तो আমরা মাটিয়ে দেবো ওকে। আমার গান ছিল WW গ্রিনার্স फोल्डिंग ऑटोमेटिक फोल्डिंग चलो। कबूल हमार वही लिए बना लो। हमका बेटा तुम्हें बंदूक लिए एक सावधान थाकबा, राइफल सामने बंदूक खटबे ना, तुम्हारे हमें तो बाधा देवो ना, रोकबो ना, तुम्हारा बात काबो ना, जाओ अल्लाह नाम लिए तुम्हें, अल्लाह मददगार। नदी पार जाए चले गए से आगे सब पाक बानी सब शेल्टर लिए चलो, वो खान था गया सब
আরম্ভ হয়ে গেছে। তো কেমন করে ওই ধরা পড়লো, পিছে থাকে আসে হচ্ছে ব্যানেট মারা দিল। হ্যাঁ, কোনো স্বীকৃতি হয় নাই আমার ছেলের নামে আজ পর্যন্ত, কোনো কিছু হচ্ছে না। বিহারি হওয়ার কারণে নাকি কি ব্যাপার, আমরা এত অছুট হয়ে গেলাম। কোনো স্বীকৃতি হলে আমি শান্তি পাতাম। নয় মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর এলো বহু প্রতীক্ষিত স্বাধীনতা। 93,000 পাকিস্তানি সৈন্য ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে বলেন, বাংলাদেশে যেসব অবাঙালি রয়েছে তাদেরকে নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখতে হবে। মনে রাখতে হবে পাকিস্তানেও কয়েক লক্ষ বাঙালি আটকে পড়ে আছে। তারপরও বাঙালিদের ক্ষোভ ও প্রতিশোধ পরায়ণতা এবং সে সময়কার সার্বিক আইন শৃঙ্খলার অবনতির মুখে বিহারীরা চরম নিরাপত্তাহীনতার মাঝে পড়ে যায়। তদুপরি 1972 সালের 1 জানুয়ারি বাংলাদেশ সরকারের অর্ডার নম্বর 1 এবং 1972 সালের 28 ফেব্রুয়ারি পরিত্যক্ত সম্পত্তি আইনের ফলে এদেশের উর্দুভাষীরা ব্যাপকভাবে সম্পত্তিচ্যুত হয় এবং চরম অসহায় হয়ে পড়ে। ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস ICRC তখন বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করে এবং বিহারীদের নিরাপত্তার জন্য তাদেরকে এসব ক্যাম্পে এনে রাখা হয়। যেখানেই উদ্বাস্তু সেখানে UNHCR যেরকম গেছে, ICRCর একটা ভূমিকা আছে। আর 71-এ ICRCর ভূমিকা বিহারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় ছিল। ICRC তখন স্বভাবতই একটা লিস্ট করলো এবং সেখানে ওদের একটা অপশন দেওয়া হয়েছিল যে কারা বাংলাদেশে থাকবে, কারা পাকিস্তানে ফিরে যাবে। সুতরাং তখন থেকেই এই বিহারীদের একটা লিস্ট তৈরি হয়ে গেছিল, যারা রিপ্যাট্রিয়েটেড হতে চায়, যারা বলেছিল পাকিস্তানে যেতে চায়। সেই জন্য তারা স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ ইন বাংলাদেশ নামে পরিচিত হলো। তখন মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। আমাদের লাইফের সিকিউরিটি ছিল না, প্রপার্টির সিকিউরিটি ছিল না। ওই সময় আমাদের কাছে কোনো অল্টারনেটিভ, আমরা জান বাঁচাবো কোথায়, কোথায় আমাদের জানটা বাঁচবে, এই মানে দেখলাম পাকিস্তান গেলেই আমাদের জানটা বাঁচবে। সবাই পাকিস্তান লিখছে 100%। মোহাম্মদপুরে তৈরি হল ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি ICRCর সবচেয়ে বড় ক্যাম্প, যা জনসাধারণের কাছে জেনেভা ক্যাম্প নামেই বেশি পরিচিতি লাভ করে। 8 ফুট বাই 8 ফুট ঘরে 36 বছর ধরে বসবাস। 44,000 বর্গফুটে বাস করে 25,000 মানুষ। (1973) সালের 2রা জুলাই ভারত পাকিস্তান স্বাক্ষরিত সিমলা চুক্তির মাধ্যমে 93,000 যুদ্ধবন্দী পাকিস্তানে ফেরত যায়। 1974 সালের এপ্রিলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় এবং বাংলাদেশ থেকে বিহারীদেরকে পাকিস্তানে নেবার আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়। জেনারেল জিয়াউল হক বিহারীদেরকে পাকিস্তানে নেবার ব্যাপারে সচেষ্ট হলেও তাঁর আমলে 1978 সালে পাকিস্তানের নতুন নাগরিকত্ব আইন বিহারীদের পাকিস্তানে যাবার ও নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নতুন সংকট সৃষ্টি করে। আমি যখন ঢুকলাম 78-এ, আমাদের রোল ছিল বাদবাকি যেসব বিহারীরা পাকিস্তানে যায়নি তাদের ফেরত যাওয়ার ব্যাপারে চেষ্টা করা, এবং সেই চেষ্টা করা মানে পাকিস্তানের কাছ থেকে অনুমতি নিয়ে এদের একটা লিস্ট তৈরি করে ট্রিপের ব্যবস্থা করা। 1982-তে যেটা শেষ ট্রিপ হয়, তার জন্য আমি বাংলাদেশে এসেছিলাম জেনিভা থেকে, এবং বাংলাদেশ বিমানের সঙ্গে একটা চুক্তি সম্পাদন করে এই লাস্ট গ্রুপ অফ পিপলকে
আমরা এই স্ট্যান্ডার্ড বিহারিজদের পাকিস্তানে নিয়ে গেছিলাম। 1993 সালে পাকিস্তানের প্রত্যাগত বিহারিদেরকে পাঞ্জাবে বসবাসের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যেহেতু বিহারিরা পাঞ্জাবি ভাষা জানে না এবং সব এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডেরও তেমন সুবিধা নেই, ফলে পাঞ্জাব বা পাকিস্তানের অন্য কোনো অঞ্চলের চেয়ে সিন্ধুর করাচি শহরেই তারা থাকতে বেশি পছন্দ করছে। আর সিন্ধু প্রদেশে আমরা যেহেতু মানে 50-50 আছি, মাহাজির 50%, সিন্ধু 50% পপুলেশনটা, সিন্ধুরা মনে করে যে আমরা যদি এখান থেকে পাকিস্তানে যাই তাহলে সিন্ধু প্রদেশের পপুলেশনের ব্যালেন্সটা আমাদের পক্ষে চলে যাবে, মাহাজিরদের পক্ষে চলে যাবে, এরা বেশি হয়ে যাবে, মেজরিটি হয়ে যাবে, যার কারণে সিন্ধু প্রদেশ মরিয়ে হয়ে মানে পড়ছে যাতে আমরা না আসি। 1993 পর্যন্ত সর্বমোট 1,78,069 জন উর্দুভাষী সরকারি উদ্যোগে পাকিস্তানে যেতে পেরেছে, কিন্তু এরপরে প্রত্যাগমন প্রক্রিয়া ক্রমশ বন্ধ হয়ে যায়। তবে নিজস্ব উদ্যোগেও অনেক বিহারি পরিবার বিভিন্ন সময়ে পাকিস্তান যেয়ে পৌঁছেছে, তবে বাকিরা আজও বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে চলেছে। UNHCR এর তথ্য অনুযায়ী বাংলাদেশের 14টি জেলায় 116টি ক্যাম্পে বর্তমানে প্রায় 1,60,000 উর্দুভাষী বাস করে। लिखें विदेशी साथ आमी बिहारी, कितना जिनारे लाया गया, लेकिन मैं आज भी इंतजार में हूँ। कब जाएंगे पाकिस्तान या कब्रिस्तान? चोखे हमार छानी এখন ভালো দেখি না, শুধু ইয়াদ হয় পাটনায় আমাদের খেতির কথা। আর ভালো লাগে ঝরঝর বর্ষা বাংলার, যেন তা সমান আমার কান্নার। আর রাতে খোয়াব দেখি পাকিস্তানের পাহাড়। लेकिन अफसोस खुदा का इतना बड़ा दुनियाए कौन मुल्के मकान नहीं हमार। ये संवादिक साहब, ये NGO आपा, ये विदेशी सर, आप जरा जिन्ना साहब से पूछिए ना मेरा वतन किधर। जिन्ना साहब से पूछिए ना मेरा वतन किधर। What is actually the real status of repatriation now? Under the tripartite agreement of rather two agreements of 73 and 74, in our view, those have been substantively implemented. And as far as this issue is concerned, we view it as a humanitarian issue, and that is how we are approaching this. As I said, implemented substantively. It was done in a very open and transparent manner, and as per the requirements of the agreement. অলরেডি আমরা সকালবেলা চলে যাব এবং আমাদের বাড়ির যাই ছিল দই ঢাকনা হাঁড়ি বাসন সিল পাটা আমরা সব বিক্রি করে দিলাম। আচ্ছা 10 টাকার জিনিস 4 আনায় বেচে দিলাম। আমাদের রাত্রের বেলা বললো কি যে তোমাদের এই টিপে লি যাওয়া হবে না, এই টিপে ডিভাইডেড যাবে এবং এর সেকেন্ড টিপে তোমাদের লি যাওয়া হবে। তারপর থেকে যে বন্ধ হলো স্যার, এই আজ পর্যন্ত বন্ধই। এই যে ঝুলবে এটা কোন সালে? 74 এ। সাবিত্র ফ্যামিলি কি পাকিস্তানে আছে? হ্যাঁ প্রত্যেকের ফ্যামিলি আছে, আমার মা আছে, ভাই আছে, এমন কি মেয়ে আছে। এই আগামী 6 তারিখে বিয়ে আমি যেতে পারছি। আগামী 6 তারিখে এই 6 তারিখে বিয়ে, কাল 3 পর আমি মেয়ের সঙ্গে দেখা করতে পারছি। আর কি বলবো, উনি ওনার মেয়ে আছে, এই তো দূরে করে আমাদের মার সাথে দেখা করতে পারছি না। আমার বাড়ির কি অবস্থা, আমার তো সব দেখানি করছে। 3 দিন পরে মেয়ের বিয়ে আমার। ভিসা পাচ্ছে না, টাকা পয়সা কোথায় আছে? কোনো কিছু ওই কবে গিয়েছিল? প্রায় 20 বছর আগে গেছিলাম আমার সাথে। তখন যাওয়া যেত না? তখন যাওয়া যেত। আপনি গেলেন না কেন তখন? আমার কাছে কোনো সমর্থন ছিল না, টাকা পয়সা ছিল না, যেতে পারলাম না। ওনার তো ক্লিয়ার ছিল না, ওনার মা আসছিল, মার সাথে ওনার মেয়ের সাথে সেট হয়েছিল। পাকিস্তান আমাদের সাথে যা গদ্দারি করেছে ওটা আমরা জিন্দগি ভর আমরা এটাই মনে রাখবো। পাকিস্তানের জন্য আমরা পাকিস্তান আমাদেরকে মাটি মতন ফেলায় রাখছে।
पाकिस्तान न नवाज शरीफ का है, न पाकिस्तान बेनजीर भुट्टो का है, न पाकिस्तान परवेज मुशर्रफ का। पाकिस्तान उतना ही हमारा भी है जितना किसी दूसरे का। पाकिस्तान इसलिए नहीं बनाया गया था कि बंगाली अपना हिस्सा बांट ले, पंजाबी अपना हिस्सा बांट ले और पठान अपना हिस्सा बांट ले, और महाजिर अपना हिस्सा बांट ले। इसके लिए पाकिस्तान एक लैबोरेटरीज बनाई गई थी मुसलमानों के लिए। যখন বেনজির ভুট্টো বাংলাদেশে আসেন, পরিষ্কার যাওয়ার সময় বলে দিচ্ছেন যে এরা পাকিস্তানি না, এরা বিহারি, এরা বিহার থেকে আসছিল, আর এরা ইস্ট পাকিস্তানে আসছিল, এরা এই দেশের লোক। পাকিস্তানের সাথে এদের কোনো সম্পর্ক নাই, পাকিস্তান এদেরকে নেবে না। परवेज मुशर्रफ से जब मुलाकात हुई ढाका में हमारी 2002 साल में, तमाम हकीकत को वो सुने। नसीम खान साहब जो है बोलते बोलते तमाम हकीकत को आंसू से तर हो गए वो। साथ ही साथ उनकी तमाम चीज को सुनने के बाद परवेज मुशर्रफ साहब भी जारो कतार रोने लगे और बिलाखिर उन्होंने नसीम खान साहब के कंधे पर इस किस्म से हाथ रखा। आप तस्वीर में शायद देखेंगे, यही पोज है उनका। और हाथ रखकर उन्होंने कहा अंग्रेजी में थ्राइस, मिस्टर खान लीव दिस मैटर टू मी। उन लोगों ने अपना मसला तो उनके ऊपर छोड़ दिया, बकौल उनके। वो पता नहीं हमारा मसला किनके ऊपर छोड़ा है। There seem to be some anomalies or differences of approach or attitude according to different governments coming to Pakistan different times. Well, first of all, I don't think there have been any anomalies between different governments in Pakistan are concerned, as far as this issue is concerned, from the very beginning. And that is how we had those tripartite agreements, that it was viewed as a humanitarian issue. Yes. And I think all successive governments have maintained that approach. हमने 2 बार कुर्बानी दिया, एक बार हिंदुस्तान में, हम कटे मरे पाकिस्तान के लिए, फिर पाकिस्तान को बचाने के लिए हम कटे और मरे। यहाँ पाकिस्तान को लेना होगा चाहे जिस हालत से हो। স্বাধীনতার পরে ট্রাইপার্টাইট ত্রিপক্ষীয় একটা চুক্তি 1974 সালে দিল্লিতে হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল কারা এখানে থাকবে, কারা এখান থেকে চলে যাবে। এবং সেখানে যাদেরকে আখ্যায়িত করা হয়েছিল স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ, 3টে ক্যাটাগরির লোকজনদেরকে সেখানে আখ্যায়িত করা হয়েছিল। এবং সেই স্ট্র্যান্ডেড পাকিস্তানিদের মধ্যে ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা ছিলেন ডমিসাইলড ইন ওয়েস্ট পাকিস্তান, ইউজুয়ালি ডমিসাইলড সেই সময়কার মানে অবিভক্ত পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান, এবং 25,000 হার্ডশিপ কেসেস। এই ছিল 3টে ক্যাটাগরি। আমাদের জানা মতে, যেটা অবশ্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বলেন যেটা কমপ্লিট হয়নি, পাকিস্তান সরকার ক্লেম করেন তারা এই সকলকেই তারা নিয়ে গেছেন এবং আইসিআরসির কিছু ডকুমেন্টে দেখা যায় যে 25,000 হার্ডশিপ কেসকেই তারা নিয়ে গেছেন। সেদিক থেকে হয়তো লিগালি পাকিস্তানি গভর্নমেন্টের হয়তো সেরকম দায় দায়িত্ব নেই, কিন্তু মোরালি একটা অংশের অবশ্যই পাকিস্তানকে এখান থেকে নিয়ে যাবার দায়িত্ব রয়েছে। কারণ বেনজির ভুট্টো ছাড়া বিভিন্ন সরকার পাকিস্তানের তারা বলেছেন যে এদেরকে তারা নিয়ে যাবেন ইসলামিক উম্মার নামে, তার ইসলামিক সলিডারিটির নামে একটা অংশকে তাদেরকে এখান থেকে তারা নিয়ে যাবেন। এটার জন্য কিন্তু পাকিস্তান রাবিতা আল ইসলাম নামে একটা সংগঠনের সাথে পাকিস্তানি সরকার চুক্তি আবদ্ধ হয়, মক্কা বেসড একটা অর্গানাইজেশন। নওয়াজ শরীফের সরকার সেও একটা এসে ইতিবাচক অবস্থান নিল যে দরকার হলে আমি সবাইকে পাঞ্জাবে নিয়ে নেব। হ্যাঁ, বললো যে না, সিন্ধে একটা আপত্তি আছে, সেখানে যেহেতু সে নন সিন্ধিদের একটা বিষয় হয়ে রয়েছে, বললো যে সিন্ধে যদি এরকম ব্যাপারে একটা আপত্তি থাকতে পারে আমি পাঞ্জাবে নিয়ে নেব। খুব ভালো কথা, কিন্তু সেটাও ঝুলে গেল। পরে জিয়াউল হক এসে আরো একটা বললো যে না, আমি আন্তর্জাতিক সাহায্য নিয়ে 30-40 হাজার বাড়ি বানাবো, এগুলো করব। প্রায় $300 মিলিয়ন রাবিতা ইসলাম থেকে 1988 সনে চুক্তি হলো, প্রায় $300 মিলিয়ন, দ্যাট মিনস $30 কোটি, দ্যাট মিনস প্রায় 2000 কোটি টাকা। এই চুক্তি করে যে কর্তব্য ছিল যে তখন অর্থপূর্ণভাবে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটা মীমাংসা হবে। The whole initiative did not take off ground because the international funding that was required for that project, that was not realized. So because no funds were raised, that initiative could not be implemented. Didn't Rabita provide some money to repatriate the Biharis to Pakistan? I am not aware of that, but as far as my knowledge is concerned, the funds that they were supposed to raise, they were unable to do it.
both Pakistan and Bangladesh, they're playing game with us. ছিলিমিলি খেলা করতেছে তারা আমাদের সঙ্গে। যদি সচ্চাই থাকতো, nobody is utilizing the political willpower to solve this humanitarian problem. क्या उस जमाने में बांग्लादेश में जो बंगाली भाई थे, उनके कुछ तबका जो पाकिस्तान के आर्मी के सपोर्ट नहीं किए थे, लेकिन उनके लिए कोई कैंपिंग नहीं बना। যে ঘর বাড়িতে আমরা থাকছি আজকে জন্য 1972 সন থেকে, যে ঘরটা আমাকে দেওয়া হয়েছে 8 फुट बाय 8 फुट, उसमें हमारे साथ हमारे तमाम आवाज़ात मिला के 10 से 12 अफराद पे मुश्तमिल है। आप यकीन कीजिए कि उसमें जो है ना एक इंसान रहने की गुंजाइश नहीं है। उसी 8 फुट बाय 8 फुट पे वो खाना भी पका रही है, हमारे माँ बहन, हमारे साथ जो है हमारे बीवी भी है, बच्चे भी है, बच्चा भी है, अगर लड़का का शादी किया है उसकी बहू भी उसी में है, तो उसमें प्राइवेसी नहीं है। लेकिन ढाका सिटी कॉर्पोरेशन अथॉरिटी आज तक ये देखने नहीं आया कि इस प्लॉट में कौन लोग रहते हैं, उनका सफाई का इंतजाम हो या ना हो, उनका जो है ना पानी का निष्कासन हो या ना हो, उनका जो ना जो गार्बेज होता है ये कैसे जो साफ सफाई किया जाए, आज तक उन्होंने नहीं देखा। একটা কাজ করে সিটি কর্পোরেশন কি কোনো কোনো সময় বুলডোজার নিয়ে আসে, 2টা ঘরকে ভেঙে দেয়। আমাদেরকে আগেই পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি করা হয়েছে, পরে মানুষ বলা হচ্ছে। আমরা জন্মের সাথে সাথে আমরা শুনে আসছি, আমাদের চারিদিক থেকে আমরা শুনেছি আমরা আটকে পড়া পাকিস্তানি, আদা রুটি খাएंगे, পাকিস্তান যাएंगे, ইভেন সকাল হলেই সেই পাকিস্তানি আমরা এদেশে থাকবো না, এদেশ আমাদের না, আমাদের একদিন চলে যেতে হবে, আজ হোক কাল হোক, আমরা উর্দুভাষী, আমরা বিহারি, আমরা পাকিস্তান চলে যাব, এই দেশ আমাদের দেশ না। তখন আমরা ফর্ম ফিল আপ করছি, ওই ফর্ম ফিল আপের সময় কিন্তু ন্যাশনালিটির একটা ব্যাপার ছিল, ন্যাশনালিটি কি লিখবো, তো যেটা খালিদ বলতে আমরা সবসময় শুনে আসতাম যে আমরা বাংলাদেশ, আমরা আটকে পড়া পাকিস্তানি, আমরা পাকিস্তান যাব, আমরা, এবং আমরাও ওই ওই ঘটনাগুলো খুব, হ্যাঁ আমাদের ধ্যান ধারণা ছিল। কিন্তু ওই ন্যাশনালিটির মধ্যে যখন আমি টিচারকে জিজ্ঞেস করলাম যে এই ন্যাশনালিটির জায়গায় আমি কি লিখবো, মানে আমার কি লেখা উচিত, তখন উনি বললেন যে বাংলাদেশি লিখে ফেলো। এই যে লিখে ফেলো বলাটা, এটা কিন্তু সে সময় আমাদের ইয়ে থেকে অ্যাটাক করেছিল যে লিখে ফেলাটা কেন, তাহলে কি আমাদের এখানে কোনো অধিকার নেই? ক্যাম্পের প্রায় 70-75 থেকে 80% জনগোষ্ঠী এখন বাংলাদেশে তারা জন্মলাভ করেছে, এবং তার প্রেক্ষিতে আমাদের নতুন করে ভাবতে হবে আদৌ এই অপশন, পাকিস্তানে যাওয়ার অপশন, এটা একটা ফিজিবল কোনো অপশন কিনা। এবং দেশের যদি আইন, নাগরিকত্ব আইন যদি আমরা বিবেচনার মধ্যে রাখি, তাহলে এই জনগোষ্ঠী আর কিছুই না, তারা আপনি আর আমি যতটুকু বাংলাদেশি, সম্পূর্ণভাবে তারা এখানকার তারা নাগরিক, এবং তারা নাগরিক সুবিধাগুলো তারা পাচ্ছেন না, এবং একটা ইতিহাসের একটা বিভিন্ন পর্যায়ের কারণে তারা বিতর্কিত হয়েছেন। বাট ইট ডাজ নট মিন যে পুরো কমিউনিটিকে আমরা ব্র্যান্ড করব এবং তাদেরকে আমরা ডিপ্রাইভ করব তাদের যে ডেমোক্রেটিক যে সমস্ত অধিকার রয়েছে সেগুলো থেকে। বড় রকমের এখানে একটা তাদেরকে নাগরিকত্ব না দেওয়ার পিছনে বা স্বীকৃতিটা না দেওয়ার পিছনে কারণ রয়েছে যে আমরা জানি মিরপুর মোহাম্মদপুর এলাকায় প্রচুর জায়গা রয়েছে যেখানে উর্দু ভাষীদের মালিকানাধীন একসময় এগুলো ছিল, এবং যেগুলোর বেনিফিশিয়ারিজ অনেকে আমলা রয়েছেন, অনেক ব্যবসায়ী, অনেক বেআইনি দখলদার এগুলো রয়েছেন, এবং তাদের মধ্যে হয়তো একটা কাজ করতে পারে যে এরা নাগরিকত্ব বলে এগুলো তার দাবি করতে পারে। ভোগ দখলকারী তার হয়তো লাভ হচ্ছে, কিন্তু ইন দ্য প্রসেস ইনজাস্টিস ইজ কন্টিনিউইং। আমার মনে হয় এই জিনিসটা বিবেচনার মধ্যে রাখতে হবে, এবং দ্যাট দোজ থিংস অলসো নিড টু বি অ্যাড্রেসড। বিধবা আমেনা খাতুন 2 ছেলে খালেদ ও জাভেদকে নিয়ে জেনেভা ক্যাম্পে 36 বছর ধরে বসবাস করছেন। খালাব, ক্যাম্পে কত বছর থাকা হলো? 35-36 বছর হয়েছে। কবে প্রথম এসেছিলেন? স্বাধীনের সময়। স্বাধীনের পরে আসেন? স্বাধীন পরে এসেছি। তখন থেকে এই ঘরে আছেন? হ্যাঁ, এই ছোট ঘর আছে, এর ঘরের ভিতরে বাসাবাসি করি। আগে তো 7-8-9 জন ছিলাম। 9 জন? হ্যাঁ, 9 জন। এখন পোলাপান গেছে গা, তা আমরা 5 জন আছি। 2টা পোলা থাকে, বউ, আমি, বাচ্চা একটা, এই ঘরের ভিতরে। আপনি কোন জায়গায় থাকতে বেশি পছন্দ করতেন, পাকিস্তান না বাংলাদেশে? না, বাংলাদেশে থাকুম আমি। আমার 2টা পোলাপান আছে তো, এই জন্য ওর লগে আমি থাকুম। বেড়াইতে যদি যাই তখন দিয়ে বেড়াই আসি। মাইয়ার বিয়া হয়েছে, মাইয়া ওখানে অনেক অসুস্থ, বিয়ের ভিতরে আমি যাইতে পারি না। ওনার আব্বার অনেক হাউস ছিল, পাকিস্তানে যামু, এখানে এতদিন থাকছি তোমাদের লগে, এখন আমাকে যাইতে দাও, আমি যামু ওখানকার পোলাপানরে দেখাশোনা করুম।
আবার ওখানে গিয়ে 5 মাস পরে মারা গেছে। জাবেদের বউয়ের নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন, আপনার বাবা মা কোথায়? বলো। বাবা তো নাই, মা আছে। কোথায় থাকেন ওরা? কতদিন হলো বিয়ে হয়েছে? 3 বছর হয়েছে। 3 বছর। ক্যাম্পে কেমন লাগে থাকতে? অনেক কষ্ট হয় এখানে। কষ্ট হয়? কি কষ্ট? কারেন্ট থাকে না, পানির কষ্ট, বাথরুম কষ্ট। তুমি কি পাকিস্তান যেতে চাও? না, এখানে আমাদের সবকিছু যায় আমরা কিছু। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। প্রথম থেকে আমার ইচ্ছে নেই পাকিস্তান। কেন? এমনি আমি ছোটবেলা থেকে বাংলাদেশে সবকিছু করছি। বাংলাদেশের বাঙালিদের সাথে অনেক বছর চাকরি করলাম আমি নিউ মার্কেটে। সেই হিসাবে আর আমার রুচি নেই। গ্রাম অঞ্চল অনেক জায়গায় আমি ঘুরছি, ঘুরে আমার এখানে গ্রাম বেশি পছন্দ। বাংলাদেশের গ্রাম পছন্দ? জি। আপনি আমি লেখাপড়া কতদূর করছিলেন? লেখাপড়া কিছু করিনি। আচ্ছা। ক্লাস 5। এই ব্যবসাটা আমার আজকে 7 বছর হয়ে গেছে, 6-7 বছর। আমার ব্যাকগ্রাউন্ডটা হলো একটু ভিন্ন। আমাদের আইডেন্টিটি ইস্যুর ক্ষেত্রে আইনের বিশাল একটা আছে, জটিলতা আছে। এই আইনকে জানার জন্য বা আমাদের জনগোষ্ঠীকে জানানোর জন্য আমি এলএলবি-তে ভর্তি হই এবং 2006 সালে আমি এলএলবি পাস করি। আমাদের মধ্যে আমাদের উর্দুভাষী যারা এখানে মাইগ্রেট করেছিলেন তাদের মধ্যে দুটো জিনিসের অভাব ছিল। তাদের মধ্যে এডুকেশনের অভাব ছিল, আর একটা সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা ছিল রাজনীতি। তারা পলিটিক্স জানতেন না। তাদের মধ্যে সবাই ছিল রেলওয়ে থেকে এবং পিটি বিজনেসম্যান ছিল, আর কিছু হ্যান্ডিক্রাফট ছিল। যার কারণে কিন্তু এই 71-এ এবং 47-এ আমাদের দুরবস্থা যেটা হয়েছে শুধুমাত্র আমাদের এডুকেশনের জন্য এবং পলিটিক্যাল জ্ঞানের জন্য, আর আইন তো আছেই তার সাথে। উর্দুভাষী হিসেবে বাংলাদেশে থাকার তো কিছু অসুবিধাও নিশ্চয়ই আছে। না, এমনি এখন তো কোনো অসুবিধা নেই, আগেও তো এখন কোনো অসুবিধা নেই। এখন বাঙালি বিহারি কোনো ভেদাভেদ নাই। এখানে ক্যাম্পের ভিতরে অনেক বিহারির সাথে ভাড়া নিয়ে ক্যাম্পে বাঙালিরাও থাকতেছে, আমাদের সাথে মিলামিশা করে। অনেক আছে বাঙালি ছেলে বিহারি মেয়েকে বিয়ে করছে, বিহারি ছেলে বাঙালিকে বিয়ে করতেছে। ভাইরা কে এসেছিল? যারা গেছে? না, ওরা এখন পর্যন্ত আসে, শুধু আমি গিয়েছি। হ্যাঁ, উঠে গেছে। করাচি খুবই এক্সপেন্সিভ শহর। ওখানে ঢাকাতে কোনো মতোই চলা যায়, কিন্তু ওখানে খুবই এক্সপেন্সিভ। আর তাদেরকে খুব কম্পিটিশনে থাকতে হয়, সারাদিন কাজ করতে হয় তাদেরকে। ইভেন তারা প্রত্যেক দিন, আমার ছোটরা আমার বড়রা সবাই ওভার টাইম কাজ করতে হয় তাদেরকে। বাংলাদেশে বাঙালি আর বিহারি আছে, কিন্তু পাকিস্তানে সিন্ধি, বলোচি, পাঞ্জাবি, পাঠান এদের সাথে প্রতিনিয়ত লেগে থাকে। ইভেন কি যারা উর্দুভাষী, যারা নিজেদেরকে মহাজির বলছে, তাদের মধ্যেও ক্ল্যাশ আছে। ওখানে দুটো গ্রুপ আছে, একটা বিহারি আর একটা মহাজির। তারা দুজনই কিন্তু উর্দুভাষী। একটা মাইগ্রেট করেছে ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি, আর অন্যান্যরা যারা অরঙ্গিত আছে তারা এখান থেকে গিয়েছে। এই দুইটা গ্রুপের মধ্যে মহাজিররা তাদেরকে দেখতে পারে না। বাংলাদেশ থেকে আগত বিহারিরা মূলত করাচির ঔরঙ্গি টাউনে বসবাস করে। বাংলাদেশের স্বাধীনতার পরে খালেদের 3 ভাই 2 বোন করাচিতে চলে যায়। খালেদের ছোট ভাই ওয়াহিদ মুরাদ 2002 সালে করাচিতে যায়। ওয়াহিদ মুরাদ করাচির একটা গার্মেন্টস কারখানায় কাজ করে। मैं पाकिस्तान 2002 में आया था और मेरी एक छोटी बहन थी, सिस्टर, जिसकी इंतकाल हो गई है, तो मैं उसके सिलसिले में मैं यहाँ पे आया था, उसकी शादी के सिलसिले में। मेरी बड़ी बहन और भाइयों का शादी जब हुआ था तो उस वक्त मैं उन लोगों की शादी में शामिल नहीं हो पाया था। तो मेरा ये माइंड बना हुआ था कि मैं अपनी छोटी बहन की शादी जो है ना, वो मैं इसकी जिम्मेदारी जो वो मैं खुद अपने ऊपर लूँ। फिर यहाँ पे आने के बाद मुझे NIC कार्ड में मुझे मुश्किलात का सामना करना पड़ा था, और 3-4 साल के बाद मिला मुझे। जब भी मैं उनके पास जाता था तो वो लोग यही बोलते थे कि 71 से पहले की जो है ना कोई प्रूफ ला के दिखाए कि आपकी फैमिली 71 से पहले आई हुई है या आपकी पैदाइश यहाँ की है। इस तरह का मुश्किलात का सामना करना पड़ा। और आपको यहाँ पे काम कैसे मिला? काम मिलने में इतना मुश्किलात का सामना नहीं करना पड़ा, काम मुझे आसानी से मिल गई थी। अच्छा, यहाँ के लोगों का रवैया आपके साथ कैसा था? पॉजिटिव है। पॉजिटिव है? हाँ, बेहतर है। और आपको यहाँ के और बांग्लादेश के माहौल में क्या फर्क महसूस होता है? वहाँ के लोगों में ज्यादातर मोहब्बत मिलती है बांग्लादेश के लोगों में, और यहाँ के लोगों में ये है कि बस सब अपने बारे में सोचते हैं। फ्यूचर के बारे में बताएं, क्या की प्लानिंग तो मेरी ये है कि मुझे यहीं पे सेट होना है और इसी माहौल में जो है ना अपने आप को सेट करना है।
খালেদের বাবা মোহাম্মদ সিরাজের খুব ইচ্ছে ছিল পাকিস্তানে যাবার। ছেলে মেয়েদের কাছে বেড়াতে যেয়ে উনি করাচিতেই মারা যান। আমরা যখন শুটিং করি সে সময়ে খালেদের বোন রিনা করাচিতে অসুস্থ হয়ে মারা যায়। খালেদের মা অসুস্থ মেয়েকে দেখতে পাকিস্তানে যাবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ভিসা পাননি। আমাদের পরিবার বিহার থেকে এসেছে। বিহারের আমার নানা বাড়ি ছিল পাটনা, আর দাদা বাড়ি ছিল গয়া। পাটনায় আছে, আমার ভাই আছে, খালাতো ভাই কলকাতায় আছে। যোগাযোগ আছে স্বাধীনের 30 বছর পরে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমাদের সাথে আমাদের। এবং আমার আব্বার বাড়িতেও আমি গেছি, গয়া ডিস্ট্রিক্টে। সেখানে গেছেন? হ্যাঁ, আমি গেছিলাম সেখানে। আমরা আছি যে পৃথিবীতে সেটাও তারা জানতো না, কিন্তু আমাদের কাছে হয়তো ঠিকানা কিছু লেখা ছিল, সেই সূত্র ধরে খুঁজতে 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 তাদেরকে আবিষ্কার করলাম আমরা। এবং তাদের কাছে এটা অনেকটা স্বপ্নের মতো ছিল। আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল এবং সবচেয়ে মানে ছিল যে আমার বাবারা এই যে 47 কেন ছাড়ছিলেন ভারত। আমার মনের ভিতরে একটা প্রশ্ন যে আমাদের তো সবকিছু ছিল, যেমন বাংলাদেশে এখন যদি আমরা যে সমস্যায় পড়ি, আমি যতই ভালো বাংলা বলতে পারি না কেন, যখন জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কোথায়, তখন কিন্তু আমাদের জন্য একটা সমস্যা। ঢাকায় কর্মসংস্থানের কিছু সুযোগ থাকলেও ঢাকার বাইরের ক্যাম্পগুলোর, বিশেষ করে উত্তরবঙ্গের ও খুলনার ক্যাম্পগুলোর অবস্থা খুবই খারাপ। দারিদ্র্য, বাসস্থান, পয়ঃনিষ্কাশন, শিক্ষার অভাব এসব তো রয়েছে, তবে সবচেয়ে বড় সমস্যা চাকুরি ও কর্মসংস্থানের অভাব। এখন তো আমাদের কিচ্ছু নাই, চাকরি নাই, কিছুই নাই, সরকারের কোনো ফ্যাসিলিটি নাই, কিভাবে চলবে? দিন তেমন খাটনি করবো, পাবো 50 টাকা। আমার বাড়ি খরচ হলো 100 টাকা, না 80 টাকা। এখন দিনের উপরে দিন মূল্য একই চাউল নিতে গেলে লাগে 20 টাকা। সারাদিন 50 টাকা কামায়, ছেলে পেলে না খায়, ঘুমাইছে 3 বেলা জায়গায় 1 বেলা খায়, না পেলে ঘুমায়, না খায় ঘুমায়। 10টা ফকিরা তো ভিক্ষা করে খায়, এখানে ভিক্ষা করে খায় বিহারিগুলা। উর্দু ভাষী বলে কেউ কেউ হয়তো কিছু কিছু লোকই বলতো, কিন্তু চলতো না। বিহারি আসছে, আমি মাদ্রাসায় পড়ি, আমার মাদ্রাসায় অবস্থা তো আমাকে বলে বিহারি 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 বাচ্চা, বিহারি বাচ্চা, ওস্তাদরাও বিহারি বাচ্চা বলে, বুঝছেন? বিহারি के बच्चा आ गया, ছাত্ররাও বিহারি বাচ্চা বলে, বুঝছেন? বিহারি के बच्चा ঠিকই বলে, মানে তো পাকিস্তান চলে যাও। অবশ্যই অবশ্যই আমি রাজি আছি। থাকা মানে আমাদের শর্ট হচ্ছে, জায়গা কম, পাকিস্তানে গেলে ইনশাল্লাহ চাকরি পাবো, জায়গা পাবো, সব পাবো। পাকিস্তানে যাবার প্রণোদনা মূলত দুই কারণে: বিভক্ত পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলন এবং চাকরি পাওয়ার সুবিধা। দুটোর তাগিদেই তীব্র। আর সে কারণে পাকিস্তানে যাবার ব্যাপারে আইনি বেআইনি সব ধরনের পথই গ্রহণ করা হয়। বাংলাদেশে অসুবিধা কি থাকছে? আমার তো কোনো অসুবিধা নেই, কেন আমাদের এখানকার জেনারেল ক্যাম্পে যে আসি আমরা, প্রায় প্রত্যেক বছর প্রায় 20 থেকে 25 জন ছেলে মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, প্রতি বছর 10 থেকে 15 জন ছেলে মেয়ে ইন্টার পরীক্ষা দিচ্ছে, প্রতি বছর 8 থেকে 10 জন ডিগ্রি পরীক্ষা দিতেছে, এবং সবাই তারা ভালো মানে পড়ালেখা করতেছে, ভালো জায়গায় চাকরি পাচ্ছে তারা। মানে কোনো অসুবিধা হবে না যদি বাংলাদেশ সরকার যদি আমাদের গ্রহণ করে, তারা মানে কোনো অসুবিধা হবে না। যদি পাকিস্তানে না আসতেন, ধরেন 47 সালে বিহারে থাকতেন, তাহলে কি এর ভালো থাকতেন না খারাপ? আল্লাহ রহমত থাকতাম, খেতে বাড়ি সব কিছু ছিল, সব কোনো 9 টাকা হতো। এখানে আইয়া আমাদের এই হবে, অনেক ভালো থাকতো আমার মতে। আছে না ওখানে একটা গুলকাম আজাদ মানা করছিল পাকিস্তান যাইবা না, পাকিস্তান তোমাদের হয় না, বাঙালি গেলে হয়। আপনি কি স্বপ্ন দেখে চিন্তা থেকে বিহার থেকে পাকিস্তানে আসছিলেন? আমাদের মুসলিম कंट्री এটা ছিল না কি বাংলাদেশ হবো, এই দুটো সরকার মিলিয়ে, পাকিস্তান সরকার বাংলাদেশ সরকার মিলিয়ে আমাদের লাইফ খারাপ করলো। বাংলাদেশ সরকার ঠিক আছে, পাকিস্তান दोनों मिले पाकिस्तान या बांग्लादेश मिलिए করলো, আজকে আমাদের লাইফ খারাপ হতো। পাকিস্তান না বাংলাদেশ? জেনেভা ক্যাম্পে এই বিতর্ক প্রজন্ম বনাম প্রজন্মের দ্বন্দ্ব, প্রায় ঘরে ঘরে পিতা পুত্রের দ্বন্দ্ব। जब चमन को लहू की जरूरत पड़ी, सबसे पहले हमारे ही गर्दन कटी, फिर भी कहते हैं हमसे ये अहले चमन, ये चमन है हमारा तुम्हारा नहीं।
যেহেতু আমরা ইন্ডিয়াতে অনেক রক্ত দিয়েছি, রক্ত পরেই পাকিস্তান হয়েছে, তখন আমাদের একটাই স্লোগান ছিল যে লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, একটাই কথা ছিল। জিন্নাহ সাহেব আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন। তো পাকিস্তান হয়ে গেল, কি পাকিস্তান কি রকম কোথায় এটা কেউ জানতো না, শুধু একটাই ছিল স্লোগান যে পাকিস্তান পাকিস্তান। কিন্তু পাকিস্তান কোথায়, কি কিসের নাম পাকিস্তান, অনেক মানুষ এটাই জানতো না। কি রে ভাই কি পাকিস্তান, বলে জানি না, ও বলতেছে আমি বলতেছি। আপনি কি কাজ করতেন? আগে তো আমি অনেক কাজ করেছি। লাস্ট টাইম আমি ওই শিপিং কোম্পানি ছিলাম গ্ল্যাডস্টোন ভ্যালি, আচ্ছা। ওইখানে পিয়নে আমার অ্যাপয়েন্টমেন্ট পিয়ন, কিন্তু পারমোশন হইতে হইতে আমি টেলিফোন অপারেটর হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। 10 বছর চাকরি করার পর যখন দেশ স্বাধীন হয়ে গেল, তো যেহেতু আমার ভাষা উর্দু, সেজন্য আমাকে ওখানে চাকরি দেয়নি। তারপরে আমি অনেক কাজ করেছি, ওই ইট ভেঙেছি, মেটি কাটেছি। ছেলেরা কি করে? ও যা পাক্কা পায় তাই করে কাজ। 2 জেনারেশন তো আমাদের শেষ হয়ে গেল, আর 3য় জেনারেশন ওই মানে ধ্বংসর পথে আর কি তো হয়ে গেছে। আর এই যে নিউ জেনারেশন এখানকার হইতেছে, এদের মাথা তো ঢুকানো হয়েছে যে দেখো বিহারিরা কি করছিল, পাঞ্জাবিরা কি করছে, তোমার মাকে এমন করছো, বোন। তা আমাদের সাথে কি নির্যাতন করা হয়নি, আমাদের লোকজন কি মারা হয়নি, এটা তো কেউ বলে না। তাই আমার মেন উদ্দেশ্য হলো যে এই ফিলিংটা শেষ করো। मुझे गले से लगा लो, बहुत उदास हूँ मैं। বাংলাদেশের উর্দুভাষীরা এমন এক জনগোষ্ঠী যারা আজ এক রূপান্তরের প্রক্রিয়ার মাঝে রয়েছে। কেবল পিতামাতার স্মৃতিমেদুরতা নিয়ে তরুণ প্রজন্ম আর জীবন কাটাতে চাইছে না। দেখা যাচ্ছে বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে ও অতীতকে পেছনে রেখে তারা এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই পথ তেমন সহজ নয়, কারণ রয়ে গেছে হাজারো আত্মজিজ্ঞাসা ও নিজের মনের সঙ্গে নিজের সঠিক বোঝাপড়া। नजर में तीर से चुभते हैं अब नजारों से, मैं थक चुका हूँ सभी टूटते सहारे। 99 কি আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখন আমরা জিনেভা ক্যাম্পের 10-12 জন আমরা একত্রিত হই, যে আমরা বললাম যে আসলে আমাদের আইডেন্টিটিটা কি হবে, মানে আমাদের পরিচয়টা কি হবে। আমার খুব দুঃখ লেগেছে যে আমার বাঙালিরা খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে পড়ছে যে আমার সোনার বাংলা, কিন্তু আমি পারছি না। 16 ডিসেম্বর আমি কিছুই করতে পারি না। আমার ফ্রেন্ডরা, বাঙালি ফ্রেন্ডরা খুব নাচানাচি করে, তারা আনন্দ করে, কিন্তু আমরা পারি না। আমাদের ন্যাশনাল ডেটা কি হবে, আসলে কি আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি, কিন্তু আমরা পারি না। আমাদের ন্যাশনাল ডেটা কি হবে, আসলে কি আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি। बहुत सहे गमे दुनिया। 2003 সালে নাগরিকত্ব বিষয়ে খালিদ ও তার বন্ধুদের দায়ের করা আবিদ খান বনাম বাংলাদেশ সরকার মামলাটির ব্যাপারে বাংলাদেশ হাইকোর্টের রায় ছিল বাংলাদেশে বসবাসকারী উর্দুভাষীরা বাংলাদেশের নাগরিক। এই মামলায় বিহারীদের ভোটের অধিকারের প্রশ্নে কোর্ট যে রায় দিয়েছে তা উর্দুভাষীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনেকটাই সহায়ক হয়েছে। মামলাটি পরিচালনা করেন আইনবিদ এম.আই. ফারুকী। এই মামলার আগে আমি আগেও মামলা করেছি, মুখতার আহমদ কেস। এই মুখতার আহমদের জন্ম হয়েছিল ভারতে, তার প্রপার্টি রিলিজ হয়ে গেছিল অ্যাবন্ডেন্ট থেকে। একজন বললো যেন হে তো যায় অপশন দিয়েছে পাকিস্তান যাওয়ার জন্য, গভর্নমেন্ট ক্যান্সেল করে দিল, বললো না তুমি তো অপশন দিয়েছো। তাই আমি বললাম ঠিক আছে, তাই আমি রিট ফাইল করলাম। আই অ্যাকসেপ্টেড, আমি অপশন দিয়েছি, আই ডি নট সাপ্রেস, দিয়েছি, তাতে কি এসে যায়? ইজ দেয়ার এনি বাইন্ডিং এফেক্ট? তাহলে ওই ব্যক্তি যে ভারতে জন্ম নিয়েছিল, কোর্ট বটে বলেছে নো, হি ইজ স্টিল বাংলাদেশি। তো আমি বলতে চাচ্ছি যে এই প্রবলেমটি লিগ্যাল না, এই প্রবলেমটি সোশ্যাল প্রবলেম। আমরা জাতি হিসেবে নিজেদের ভাষা অধিকার, অন্যান্য যে সমস্ত অধিকার, সেগুলো আমরা ঠিকই প্রতিষ্ঠা করেছি এবং তার জন্য সংগ্রাম করেছি। কিন্তু আমার মনে হয় কোনো কোনো সময় বোধহয় আমাদের এই বোধটা সেটা যাত্রাভিমানের পর্যায়ে চলে যায়। এবং বিহারীর ব্যাপারে আমার যেটা মনে হয়েছে, এই উর্দুভাষী জনগোষ্ঠীর ব্যাপারে, এবং অনেক প্রথিতযশা মানবাধিকার কর্মীর সঙ্গে আলাপ হয়েছে, এবং তাদের স্ট্যান্ডার্ড রেসপন্স যেটা ছিল যে কোনো ইসলামেও তো বাংলাদেশের অনেক দুর্ভোগের মধ্যে থাকে, এদের নিয়ে আমাদের তেমন কিছু করার নাই, একটা সাফাই কিন্তু তারা সেখানে গিয়েছেন। প্রথিতযশা এনজিওগুলোর মধ্যে কারোরই কিন্তু সে ধরনের ইনভলভমেন্ট নাই। কেন? কারণ তারা আমাদের না। কিন্তু আজকে আমরা যদি
ধরে নেই তারা পাকিস্তানি বা ধরে নেই তারা বাংলাদেশি না, সেটাও তর্কের খাতিরে আজকে আমরা কনভেনশন অন রাইটস অফ দ্য চাইল্ড সাইন করেছি, আজকে আমরা সিডো সাইন করেছি, আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস এর পার্টি। সো ওগুলোর উপর ভিত্তি করেও তো তারা মানুষ এবং সেই হিসেবে তারা বেসিক কতগুলো অধিকার তারা এনজয় করে থাকেন। সো ওয়াই শুডন্ট উই sort of engage ourselves so that these people get those rights? সেটা কিন্তু মানে চরমভাবে তারা ব্যর্থ হচ্ছেন। আমার মনে হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো, এনজিওগুলো যদি শুধুমাত্র ক্রেডিট প্রোগ্রাম তাদেরকে দেন, দে ক্যান মেক ওয়ান্ডার্স টু দেয়ার লাইভস। এই ক্যাম্পবাসী ये ऊंच नीच की दीवार टूट जाए। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ক্যাম্পবাসীদের জন্য মাসে মাথাপিছু 3 কেজি 23 গ্রাম করে চাল রিলিফ দেওয়া হতো। 2004 সাল থেকে সেটাও বন্ধ। নানা রকম পেশায় জড়িত থেকে তারা কোনো রকমে জীবন নির্বাহ করছে। ক্যাম্পের প্রায় অবরুদ্ধ জীবনে যেখানে পুরুষদের বাইরে কাজ করার সুযোগ তেমন নেই, সেখানে নারীরা ঘরে বসেই নানা রকম উপার্জনকারী কাজ করে নিজ নিজ পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এসেছে। ক্যাম্পের মানুষদের মাঝে শিক্ষার হারও খুবই কম, মাত্র 8.6%। অতি উজ্জ্বল রঙের ব্যবহার তাদের বিষণ্ণ জীবন কাটিয়ে ওঠারই এক অবচেতন প্রয়াস যেন। बहुत उदास हूँ मैं, मुझे गले से लगा लो। বিহারীদের দক্ষতার একটা দিক ছিল বেনারসি শাড়ি নির্মাণ। ভারত থেকে তারা এই দক্ষতাটা নিয়ে এসেছিল। বেনারসি শাড়ি নির্মাণের ব্যাপারে মিরপুরে রীতিমতো একটা বেনারসি পল্লী গড়ে উঠেছিল। বর্তমানে অবশ্য এই শিল্প সংকটে রয়েছে। আচ্ছা, এটা কি ঠিক যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে? হয়, মানে শাড়ির চাহিদা নাই, দাম ওরকম পাওয়া যায় না, এই জন্য বহুত কাজ তো বন্ধ। এই কাজে তো ধরুন উর্দুভাষী আজ থেকে 30-32 বছর আগে প্রায় 90% ছিল এই কামের ভিতর ছিল। 90%? হ্যাঁ, এই কাম করে পেট পালতো। এখন তো ধরেন কি 60% এখন নাই। কেউ রিক্সা চালায়, কেউ যুগালি কাজ করে, কেউ অন্যান্য কাম করে, কেউ চুটপুরি বেছে। এশিয়ার বৃহত্তম পাটকল ছিল নারায়ণগঞ্জের আদমজি জুট মিল। 2002 সালে বাংলাদেশ সরকার আদমজি পাটকল বন্ধ করে দেওয়াতে এই পাটকলকে ঘিরে নানা পেশায় জড়িত অবাঙালি পরিবারগুলো আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের বাপ চাচারা এটার মধ্যে কাজ করতো, আমরা লেখাপড়া করতাম হাই স্কুলে। তারপরে মোটামুটি আমাদের অবস্থা খুব ভালো অবস্থায় ছিল। তারপরে 1971 দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। মিল বন্ধ হয়ে গেছে, কোনো চাকরি বাকরি নাই। এখন বাধ্য হয়ে আমরাও লেখাপড়া ছাইরা এরপরে আমরা লেবারের কাজ করতেছি। আপনারা কোনো ক্ষতিপূরণ পাইনি? না না, আমাদের কোনো ক্ষতিপূরণ পাইনি, বরঞ্চ তো আমরা আরো ক্ষতিগ্রস্ত। আমরাও তো মানুষ, এই যে আজকে এত কষ্টের মধ্যে আছি। এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি লোক কোনো সময় আসে না, দেখে না, বলে না। আবার ওইদিকে যে ঘরগুলা বানাইছে ওইদিকে যাওয়ার, খেলার, পোলাপানদের কোনো সুযোগ সুবিধা নাই। চতুর্দিক দিয়ে দেওয়াল, মনে একটা মিনি জেলখানা বানায় রাখছে। তামিনা, তুমি কি পড়ো? নিউটন। নিউটন। তামিদা, তুমি? সপ্তম শ্রেণীতে। আর রোশন, তুমি কি পড়ো? আমি এসএসসি পরীক্ষা দিই। তোমরা কে কি হতে চাও? তুমি কি হতে চাও? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছি আমি। এসএসসি পাস করে এরপরে ইন্টারমিডিয়েট পাস করব, তারপরে 4 বছর হেলথ ডিপ্লোমা করব। হেলথে ডিপ্লোমা করো? বাহ। তোমার কি ইচ্ছা? জার্নালিস্ট। জার্নালিস্ট হবে? কি জার্নালিস্ট? নিউজ পেপারের জার্নালিস্ট না টেলিভিশনের জার্নালিস্ট? নিউজ পেপারে। ক্যাম্পে থাকতে কেমন লাগে? ভালো লাগে না। মূল অসুবিধাগুলো কি কি বলো তো? পড়ার কোনো সুযোগ সুবিধা নাই, তারপরে পরিবেশ নেই পড়ালেখার পরিবেশ। তোমাদের কি স্কুলে থেকে যে বাঙালি বন্ধু বান্ধব আছে? বন্ধু আছে? হ্যাঁ, বন্ধু আছে। তোমরা যে উর্দুভাষী, এই কারণে কি একটু ইয়ে করে? হ্যাঁ, অনেক সমস্যা হয়, মিলতে চায় না কেউ আমাদের সাথে। মিশতে চায় না? প্রথমে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন তো কেউই মিলতে চায় না। এরপরে স্যাররা যখন বুঝাইছে, এরপরে আমাদের পড়ালেখা একটু ভালো দেখছে, তারপর মিশছে।
5-6 বছর লেখাপড়া করছি, কোনোদিন এইটা মনে হয় না যে ওইটা আমাদের স্কুল। অনেক ক্ষেত্রে মানে এরকম কিছু কথা বলে যে মানে মন চায় না যে আমরা স্কুলে যাই। এটা দুঃখজনক যে সুদীর্ঘ 60 বছর ধরে পাশাপাশি বাস করেও বাঙালিরা আজও এদেশের উর্দুভাষীদের আপন করে নিতে পারেনি। কবিতার নাম আমার বাড়ি জসীমউদ্দিন। আমার বাড়ি যাইও ভুমর, বসতে দেব পীরে, জল পান করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির কাছে সবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচর পাতে, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমুক মাখিয়ে দেব মুখে, তারা ফুলের মারা গেঁথে জড়িয়ে দেব বুকে। ভাষা তো কেবল যোগাযোগের মাধ্যম নয়, সংস্কৃতি ও স্বদেশ চেতনারও উৎস। স্কুলের উর্দুভাষী বাচ্চা মেয়েটি যখন বাংলা কবিতা আবৃত্তি করে আমাদেরকে গ্রাম বাংলায় তার বাড়িতে যাবার নিমন্ত্রণ জানায়, তখন সে কবিতার মাঝে ইতিহাসের পরিহাস কান এড়াতে পারে না। ছোট বড় নানা রকম স্কুলে পড়লেও বিহারি শিশুরা মূলত পড়ছে বাংলা মাধ্যমে, ফলে তাদের মধ্যে শিক্ষার প্রসার যত বাড়ছে, বাঙালি হওয়ার প্রবণতাও হয়তো ততই বাড়তে থাকবে। ছবিটার গবেষণার সময় এক বিহারি যুবক আমাদেরকে জিজ্ঞেস করেছিল, বলতে পারেন কি কলেমা পড়লে বাঙালি হতে পারবো? তোমার ক্লাসে কতজন ছেলে মেয়ে ক্লাসে? 42 জন। এর মধ্যে কতজন উর্দুভাষী, কতজন বাংলা ভাষী? এখানে একজন খালি বাঙালি আছে, বাকি সবাই বেঙ্গলি। সবাই জি। উর্দুভাষী ছেলে মেয়েরা কেমন করছে পড়াশোনায়? ভালো। ভালো করছে? বাবা মারা এখন বাংলা মাধ্যমে পড়াতে আর কোনো অসুবিধা না? কোনো অসুবিধা নেই। এটা সবাই মেনে নিয়েছে? হ্যাঁ, সবাই মেনে নিচ্ছে ও দিচ্ছে পড়াচ্ছে। তোমার নিজের বাড়িতে তোমরা কি ভাষায় কথা বলো? আমরা ভাই বোনদের সাথে বাংলায় কথা বলি, আর আম্মুর সাথে খালি উর্দু। আমার জন্ম বাংলাদেশে, বাংলা পরিবেশে বড় হয়েছি, বাংলাটাই ভালো লাগে। কোথায় পড়াশোনা করলে? বিএসসি করছি সৈয়দপুর কলেজে। তোর বাবা কি করতেন? বাবা রেল হাসপাতালে চাকরি করেন। রেল হাসপাতালে? জি। বিয়ের সাথে কিছু পরিকল্পনা বাবা মা ভাবছে বা কি তোমার পরিকল্পনা? জি। কবে হবে? সেটা এখনো ইয়ে হয়নি, খুঁজতেছে। আচ্ছা, তো ধরো যদি এমন হয় নাজিয়া যে বাঙালি ছেলে তাহলে কি তোমার করবে? জি, করবে। এ আমার মেয়ে আর ও হলো জামাই। সেকেন্ড থিং, উনি হলেন বিআই। ল্যাঙ্গুয়েজ ওনার হলো বাংলা, আমার ল্যাঙ্গুয়েজ উর্দু, মাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ না, বেটির ল্যাঙ্গুয়েজ বাংলাও আছে আর উর্দু আছে। হ্যাঁ না, তো আমি এটা বিয়া দেওয়ার প্রশ্ন এটা হলো যে এই জিনিসটা আমি এটা ফিল করিনি সে ভাই বাঙালি এন্ড বিহারি। আমি ফিল করেছি সেটা একটা জিনিস যে যে জীবন সাথী হবে আমার মেয়ে, হি শুড বি কেয়ারফুল, ইন্টেলিজেন্ট, হ্যাঁ না, পায়াস। এখানে এই বাঙালি অবাঙালি বিয়ে কি আরো হয়েছে? হ্যাঁ, এরকম আছে আমাদের ফ্যামিলি। তো এর আগে আছে আমার একটা, আমার আব্বার চাচাতো ভাই সে করেছে গ্রামে, আমাদের বাড়ি তো গ্রামে, তো সে পার্বতীপুরে নন বেঙ্গলি মেয়েকে বিয়ে করেছে। তারপরে আমার একটা ফুফাতো বোনেরও বিয়ে হয়েছে, মানে কালচারটা আগে থেকেই আর কি। আমার চাচা নিজেই বিয়ে হয়েছে, বাঙালির সাথে বিয়ে হয়েছে আপনার চাচা। জি। আর আমার এক মামা যে পাকিস্তানে আছেন, উনি ওই মামি কিন্তু বাঙালি। কালচারটা আগে থেকেই আছে আমাদের। জি, খুব সুন্দর ফ্রি ভাবে মানে উর্দু কথা বলেন, আবার নিজেদের মধ্যে বাংলা কথাও বলেন। হ্যাঁ, আমার মামিটা অরিজিনাল বাঙালি। এই উপমহাদেশের মানুষের মাঝে ভাষা কি আসলেই কোনো বড় বিভাজন রেখা? বিহার ও বাংলার মাঝে দূরত্বও তো বেশি নয়। নিজের পিতৃপুরুষের ভিটের সন্ধানে খালেদ রওনা হলো বিহারের পথে। आसमां मेरी मंजिल बता है कहाँ, बेरहम आसमां मेरी मंजिल बता है कहाँ, बेरहम आसमां जो न सोचा था वो
क्यों नसीबा मेरा खो गया, गम की ऐसी घटा छा गई, चैन दिल का कहीं खो गया। ये बता किस लिए ले रहा है मेरा कहाँ। খালেদ পাটনা থেকে পৌঁছল হিলসা জ্যোতিনগর ওদের পিতৃপুরুষের গ্রামে। बुझ गया है ये दिल इस तरह, चांद पिछले पहर जिस तरह। बुझ गया है ये दिल इस तरह, चांद पिछले पहर जिस तरह। इतनी तारीकियों में बता, राह ढूंढे कोई किस तरह। हो गई मंजिलें, हो गया गुम कहीं कारवां बेरहम। नाम क्या है गांव का? हिलसा। पहले जतीनगर था, अब हिलसा है। जतीनगर कब था? मुसलमानी राज में। मुसलमानी राज में जतीनगर था। हाँ। अच्छा, तो आप तो बहुत दिन यहाँ पे रहे हैं ना? हाँ। सबको पहचानते होंगे। हाँ। मेरा बाप दादा भी यहीं पे थे। हाँ। ठीक है। हाँ। तो आप पहचानते हैं? मोहम्मद सफी नाम था मेरा दादा का। मोहम्मद सफी के तो होगा, बाकी हम उनको कहाँ पर थे ये वो कादिर, जब आप बोले थे कल है कि पार्चून का दुकान था, तब पार्चून का दुकान था तो कादिर खान, कादिर खान सबसे वही थे। वही वहाँ पर मजार जो है ना की पट्टी में, छोड़ दी नाव मझधारे में, किस किनारे लगे क्या खबर। कितना आबादी है गाँव में मुसलमान की? 400-450 घर का है। इससे पहले कितना आबादी था मुसलमान का? इससे पहले तो हम जब से होश संभाले तो बहुत कम थी। लोग सब यहाँ से जब रेट हुआ तो सब लोग अपना अपना, कोई पूर्वी पाकिस्तान गए, कोई पश्चिमी पाकिस्तान गए। जी जी। अभी हिंदू लोग के साथ आप लोग का कैसा ये है लगाव है? अच्छा संपर्क है। संपर्क अच्छा है। जी हाँ, कोई बात नहीं, कोई भी वातावरण होती तो हम लोग के साथ देते हैं। जी। अच्छा, अभी यहाँ पे इस गांव में जो लोग मुसलमान लोग हैं, इनका ज्यादातर क्या काम करते हैं ये लोग? कोई बीड़ी बना रहे हैं, कोई सिलाई कर रहे हैं, कोई मच्छरदानी सी रहे हैं, कोई ढोलक मोड़ रहे हैं, कोई चूड़ी बेच रहे हैं, कोई समियाने का काम कर रहा है, कोई फल ला के बेच रहा है, हमारे मजदूरा टाइप कोई मिस्त्री का काम कर रहा है। तो यहाँ पे लिखाई पढ़ाई का कोई इंतजाम नहीं है? यहाँ मुसलमान पढ़ाई का है इंतजाम, मगर उतना माने गार्जियन नहीं है कि उसको पढ़ा सकता है, आगे बढ़ा सकता है। খালেদের পূর্ব পরিচিত জেনেভা ক্যাম্পবাসী সাহেরা খাতুন বিহারে গিয়েছিলেন পিতৃপুরুষের জমি বিক্রি করে টাকা উদ্ধার করতে। কাজটা দেখা গেল তেমন সহজ নয়। তাকে আমরা পেলাম বিহারের বেগুসরাই জেলার লারওয়ারা গ্রামে। आप कब आए यहाँ घूमने? हम आए 2 महीना हुआ। काहे के लिए आए हैं यहाँ? ऐसे ही दिल करा आ गए। तो अभी यहाँ अमान भाई है ना? हाँ। तो आप लोग सब काहे नहीं आ रहे हैं यहाँ? काहे आएगा? कोई नहीं आएगा, सब हुए रहेगा। कोई नहीं आएगा। मैंने इंडिया नहीं आएगा? नहीं, हम भी तो चल जाएंगे इसके बाद। आप भी रहना नहीं चाहते? नहीं। काहे रहना नहीं चाहते? मेरा तबीयत, मेरा खुशी, हमको अच्छा नहीं लग रहा। अच्छा नहीं लग रहा? तो देखिए ना, कैंप जो है, हम लोग कैंप से अच्छा तो ये जगह है, खुला मिला है, सब कुछ है। अच्छा रहने से क्या होगा? इंसान को जहाँ पर दिल का राहत है वहाँ चाहिए। हमको बांग्लादेश छड़ा यहाँ दिल नहीं लग रहा, हम नहीं रहे। तो बांग्लादेश आपको अच्छा लगता है? हाँ, बांग्लादेश में तो उम्र खत्म हो। अच्छा, बंगाली लोग तो 71 में इतना कुछ किया है ना, बहुत कुछ किया, मारा लूटा, तो फिर भी बांग्लादेश में रहने का है मांग रहे आप? दुनिया जहान का है, हम भी हैं, तुम भी हो, हम भी हैं, वो भी है, सब तो कैफे में, तुम भी तो कैफे में हो, सभी तो कैफे में। तो फिर मतलब जो हो गया हो गया। तब तुम जाओगे, कब जाओगे? हम तो कल चल जा रहे हैं। कल जाओगे तो वहाँ एकदम बोल दोगे? हम बोल देंगे, हम हाँ, घर बोल दोगे, कहा कि ईद का नमाज पढ़ के अब उनको बोलिएगा कि तुम ही और दिगा जाओ, जाओ, तो और दिगा ऐसे आसमान
मेरी मंजिल बता है कहाँ, बेरहम आसमां, मेरी मंजिल बता है कहाँ, আমাদের খুলনা একজন বলেছিলেন, বৃদ্ধ একজন মানুষ, উর্দুভাষী, স্যার ট্রেনটা পেছন দিকে চালিয়ে দেবেন। ভাবতে পারেন আপনারা যে আবার ফিরে যাওয়া? ভারতে ফিরে যাওয়া ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা এখন ভাবি না, কারণ যে দেশে আমরা 36টা বছর আছি, এই 36টা বছর এই ক্যাম্পে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছিল, আজকে তারা কিন্তু শিশুর পিতা, শিশুর মা। তো বংশের পর মানে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এবং এখন যে প্রজন্ম অ্যাকচুয়ালি তাদের কাছে কিছুই নেই, তারা কমপ্লিটলি এখন শূন্য। সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের জন্য যে এখন পাকিস্তান বলে আমরা পাকিস্তানি না, বাংলাদেশ আমাদেরকে বাংলাদেশের স্বীকৃতি দিতে চাচ্ছে না, এবং ইউএনএইচসিআর আমাদেরকে রিফিউজি হিসাবে স্বীকৃতি দেয় না। এখন আমার প্রশ্ন, আর উই দ্য সিটিজেন অফ উটোপিয়া? The Biharis are not refugees. They have been in Bangladesh for a very long time, so they are habitual residents of this territory. The question with regard to the Bihari is really a question of whether or not they are citizens. It's quite clear that if you look at the Constitution and the relevant citizenship acts, as well as a milestone judgment, I would say in 2003, that the Biharis are Bangladeshi citizens. What is necessary, I think, is for the government to now act in practice and ensure that the national administration and local administration, schools, hospitals, NGOs, UN sister agencies, all understands that the Bihari Urdu speakers are part of the Bangladeshi population. They are Urdu speakers. They are not Bengali, but they are Bangladeshi. এখন অবজেক্টিভটা হচ্ছে মেইন স্ট্রিমিং অফ দি কমিউনিটি। এর জন্য তাদের একটা যে জিনিসটা দরকার, সিটিজেনশিপ রাইট। এখন সিটিজেনশিপ রাইট পাইলে সে একটা লোক কাজ করতে পারবে, মিক্স হতে পারবে, বিয়া শাদী করতে পারবে, পাসপোর্ট নিতে পারবে, ট্রেড লাইসেন্স নিতে পারবে। আদারওয়াইজ তারা তো ক্যাম্পের মধ্যেই জন্ম নিচ্ছে, ওইখানে শেষ হয়ে যাচ্ছে। জিন্দা হুই ইস তরহ কে কোই और साया हूँ चलता फिरता मगर आदमी नहीं। अब कौन सुनेगा, अब कौन सुनेगा मजनून की फरियाद। ইসলামের দুঃখজনক ও ট্র্যাজিক এক উৎসব মহরমের মাঝে ভাগ্যতাড়িত এই জনগোষ্ঠী হয়তো খুঁজে পায় তাদের নিজেদের করুণ জীবনের অভিজ্ঞতার অনুরণন। সে কারণেই হয়তো মহরম হয়ে ওঠে তাদের সবচেয়ে প্রিয় উৎসব।
ভারত থেকে যে ভাষা ও সংস্কৃতি তারা নিয়ে এসেছিল তা কি তাদের মধ্য থেকে চিরকালের জন্য হারিয়ে যাবে? এই জনগোষ্ঠী যাদের সুনির্দিষ্ট একটা সংস্কৃতি ছিল, ভাষা ছিল, তারা কি তাহলে হারিয়ে যাবে সংখ্যাগুরু বাঙালিদের মাঝে? আর সেটা কি কাম্য? এ ব্যাপারে কথা হলো বাঙালির ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী উর্দুভাষী লেখক ও গবেষক ডক্টর সৈয়দ ইউসুফ হাসানের সঙ্গে। उर्दू लैंग्वेज का फ्यूचर क्या देख रहे हैं बांग्लादेश में? In Bangladesh, there is no future. Very frankly, I would like to tell you. Actually, it is not supported by the government. The main reason, the government's support is very important for the development of language. এটা খুব দুঃখজনক, উর্দু ভাষা ও সংস্কৃতি আজ মৃতপ্রায় হয়ে পড়েছে এবং এই সমৃদ্ধ ভাষাটি রক্ষার ব্যাপারে বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষেরা খুবই উদাসীন। তবে একটাই সুখবর যে ঢাকার বাঙালি অবাঙালি কবি সাহিত্যিকদের একটা সচেতন প্রয়াস আছে উর্দু ভাষাটাকে এদেশে বাঁচিয়ে রাখার। একটা পত্রিকা নাই, সাময়িকী নাই, সাধারণ মানুষ বইরই কেউ বাসে উর্দু কথা বললে মারতে আসে, তেড়ে আসে। আমরা এতটা অসহিষ্ণু ছিলাম না। পাকিস্তানের অভিজ্ঞতাটা খুব দুঃখজনক। অনলি 7%, হার্ডলি 7% মাতৃভাষা ছিল উর্দু এবং 54 আমার মতো মাতৃভাষা ছিল বাংলা। তখন চাপিয়ে দিল এবং আমাদের সংস্কৃতিকে দমন করার চেষ্টা করলো পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই উর্দুর উপর সব দোষগুলো গেল। উচিত ছিল না। বাংলাদেশে বসবাস করছে একটি জনগোষ্ঠী এবং সেখানে এত ভালো ভালো কবি জীবিত আছেন, অথচ আরেকটা বাঙালি তার খবর জানে না। उफ ये मदहोशी और ये आगोश प्यार का, आगोश माने आलिंगन। उफ ये मदहोशी और ये आगोश प्यार का, होश तब आया जब खंजर दिल के पार। चमन पे हक एक जरा नहीं है फिर भी मुकाम शिकवा, ये अपने किरदार का है हासिल। नहीं है फिर भी मुकाम शिकवा, ये अपने किरदार का है हासिल। जनाब बागी का कौल साबिर मुबादा तुमने सुना नहीं है, और जिन्होंने अपने वतन को छोड़ा दया उनका कहीं नहीं रहा, फर्क भी उनका फर्क नहीं है, जमीन भी उनकी जमीन नहीं है। এখন তো বাঙালি বিহারি বলতে কিছুই নাই, শুধু একটা জিনিস আছে ক্যাম্প। এখন ক্যাম্প থেকে আমাদেরকে সরাইয়ে ভালোভাবে রিহ্যাবিলিটেশন করে দেওয়া হয়, তাহলে বাঙালি বিহারি কোনো ফ্রিকশন থাকে না। 2008 সালের সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, বাংলাদেশের নাগরিকত্বের প্রশ্নে এই ভোটার তালিকায় নাম ওঠাটা অত্যন্ত জরুরি। কারণ এই ভোটার তালিকা অনুযায়ী এবারই প্রথম বাংলাদেশের নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হতে যাচ্ছে। আমাদের কারণ গ্রহণ করে নিতে হবে এরা হচ্ছে আমাদের সমপর্যায়ের নাগরিক, এবং একটা নাগরিকত্ব যাদের ডিফাইন্ড না, ক্লিয়ারলি যারা রেকগনাইজ না, তাদের যে সমস্যা, এটা অনেক অনেক ইন্টেন্স তাদের সমস্যা, কাজে সেগুলোকে আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং দেয়ার হ্যাজ টু বি এ ক্লিয়ার ডিক্লারেশন অন দ্য পার্ট অফ দ্য স্টেট রেকগনাইজিং দেম টু বি বাংলাদেশিজ। আমার চিন্তা ভাবনা এই দেশের জন্য। হয়তো আপনি বলবেন তুমি ও বাঙালি, তোমার ভাষায় ধরা পড়তেছে, leave all this thing aside, forget, but you must accept that you are citizen of Bangladesh. You must accept. They must understand that कागान से रागामाटी अनेक दूर हो गए, अब बहुत दूर है कागान से रागामाटी, अब दिलादार है ढाके में कराची का ख्याल। Why you are thinking that you will go to Karachi and settle? Forget, try to live here. আমাদের বাঙালি জাতির ঐতিহ্য, মানবতা বোধ, যে ভিত্তিতে আমরা যুদ্ধ করেছিলাম, যেহেতু আমাদের মানুষের উপরে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। যে রাষ্ট্র পরিচয় হলো যে আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তো এতগুলো মানুষ আমাদের মধ্যে থাকবে, তারা মানুষের মধ্যে থাকবে, এটা আমাদের রাষ্ট্রীয় কর্তব্য, এটা জাতি হিসাবে আমাদের কর্তব্য।
মাতৃভূমি কিন্তু বিশাল একটা ব্যাপার আছে, যার মাতৃভূমি যেটা তার টান থাকবে। যেহেতু আমরা বাংলাদেশি, এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের টান আছেই। মানে আমার দাদা আমার বাবারা যারা তাদের মাতৃভূমি ছেড়ে আসছে তারা কিন্তু এখনো শান্তিতে নাই। এবং আমরা যারা উর্দুভাষীরা যারা ক্যাম্পে আছি বা ক্যাম্পের বাইরে আছি, যদি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে ছেড়ে যদি অন্য কোনো দেশের কথা চিন্তা করি, তাহলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। খুব প্রমিনেন্ট, খুব প্রোগ্রেসিভ উর্দু পোয়েট ফেজ আহমদ ফেজ, উনি যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর বাংলাদেশের টোটাল সিচুয়েশন, যে খালি যেটা বললো যে বাঙালি পরিবারের দুঃখ, বিহারি পরিবারের দুঃখ, হ্যাঁ, এই দুইটা দুঃখকে যখন উনি শুনলেন, উনি অনেকের সাথেই কথা বলেছেন, তখন উনি বললেন যে अब ये खून धुलेंगे कैसे न जाने कितने बारिशों के बाद। बेरहम आसमां मेरी मंजिल बता है कहाँ, बेरहम आसमां जो न सोचा था वो गया। ক্যাম্পগুলির দুঃসহ জীবন, বিভক্ত পরিবার, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এক সার্বিক অধিকারহীনতায় এই ভাগ্যতাড়িত জনগোষ্ঠীকে আজও দেখিয়ে চলেছে এক অদেখা স্বপ্নভূমির স্বপ্ন। তাদের সেই স্বপ্নভূমির সন্ধান কি তারা কখনোই পাবে? আগেকার দিন মনে করেন যে শেষ, এখন ওরাও বুঝতেছে, আমরা বিহারিরাও বুঝতেছি। ভাই বাপ স্বামী এখানে মরলো, ছেলে মেয়ের সঙ্গে বাঙালি ছেলের সঙ্গে প্রীতি বন্ধু হচ্ছে, ওরা তো যেতে যায় না। তা আমি যাই, ভাই বাপকে এখানে মাটি দিলাম, আমি যাবো ওখানে মাটি নিতে, এখানে মরবো। বাংলাদেশে আসি, বাংলাদেশে ভাত খাচ্ছি, বাংলাদেশের শিক্ষা কোন রকম যে এখন শিক্ষা কেন চলতেছে। তুমি বাবু কি পড়ো, কোন ক্লাসে? আমি এখন বর্তমানে ক্লাস 6 এ পড়ি। তোমার স্কুলের নাম কি? বাংলাদেশ রেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি। আর আমি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছি। তুমি কি হতে চাও ভবিষ্যতে? শিক্ষক। শিক্ষক হতে চাও কেন? কারণ আমি শিক্ষক হয়ে সবাইকে শিক্ষা দিতে পারি, যাতে তারা উন্নতি করতে পারে, ভবিষ্যতে সুনাগরিক হতে পারে। দেশের আমাদের বাংলাদেশটা মানুষ বলতে পারবে গর্বের সাথে কি এটা শিক্ষিত দেশ একটা। मुझे गले से लगा लो, बहुत उदास हूँ मैं, मुझे गले से लगा लो, बहुत उदास हूँ मैं, गमे जहाँ से छुड़ा लो, बहुत उदास हूँ मैं, मुझे गले से लगा लो। नजर में तीर से चुभते हैं अब नजारों से, मैं थक चुका हूँ सभी टूटते सहारे